সাল 2015 উনি কুমিল্লায় বিয়ে করেছেন আর কি। তো ওনার সুমন্দির ছেলে হঠাৎ করে মারাত্মক একটা দুর্ঘটনায় পতিত হন। 12 হর্স পাওয়ারের যে মেশিনগুলো থাকে, এই মেশিনগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। মিল ফ্যাক্টরির কাজে কিন্তু এই 12 হর্স পাওয়ারের মেশিনগুলো ব্যবহার করা হয়। ওই মেশিনের কাছাকাছি কাজ করার সময় হঠাৎ করে ওই মেশিনের চেন ছিঁড়ে সুমন্দির ছেলের মাথার পেছনে আঘাত লাগে। সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়, গল গল করে রক্ত পড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে তখন ওনারা দ্রুত ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেন। ঢাকার একটা রিনাউন্ড হসপিটালে নিয়ে এসে তাকে আইসিইউতে রাখা হয়। 3 দিন আইসিইউতে থাকার পর ছেলেটা মারা যায়। লাশ পোস্ট মর্টেম করতে হবে এমনটাই জানানো হয়। এটা কিছু ফর্মালিটিস রয়েছে। সেখান থেকে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। লাশ পোস্টমর্টেম করতে হবে। তো ডোম ঘরের ফ্রিজে রাখা হয়েছে পোস্টমর্টেম করানোর জন্য। ওনারা আনুমানিক সকাল 10টার দিকে ডেড বডি নিয়ে ঢাকা মেডিকেলে আসছেন। এরপর অপেক্ষা করতে করতে বিকাল 4টা বেজে গেছে। ওনাদের তো খুব বিরক্ত লাগে, কি ব্যাপার, সকাল 10টায় লাশ নিয়ে আসা হলো, এখনো কাজকর্ম শেষ হলো না। এই আব্দুল হান্নান ভাই উনি তো ধৈর্য ধরে রাখতে পারছেন না। উনি ওই ডোম ঘরের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যে এত দেরি হচ্ছে, কারণটা কি দেখি তো। উনি অধিকাংশ রাতে তো এই ডিস্ট্রিক্ট গাড়িগুলো চালাতেন, রাতের বেলা গাড়ি চালিয়ে উনি অভ্যস্ত। ভয় ডর আল্লাহর রহমতে ওনার ছিল অনেক কম। ছোটবেলা থেকেই এই আব্দুল হান্নান ভাই অনেক সাহসী বলা যেতে পারে। আসলে আল্লাহ তাআলা এক একজনকে এক ধরনের গুণাবলী দিয়ে থাকেন, তো ওনার ভয় ডর কম আর কি। ডোম ঘরের ভিতরে কিন্তু সহজে কোনো মানুষকে ঢুকতে দেয় না হসপিটাল কর্তৃপক্ষ। উনি কিভাবে যেন ঢুকে পড়েছিলেন। ঢোকার পর উনি ওনার সুমন্দির ছেলের লাশ খুঁজতে থাকেন। গিয়ে দেখতে পান যে সেখানে অনেকগুলো লাশ একটার উপর আর একটা রেখে দিচ্ছে এলোমেলো ভাবে। পোস্টমর্টেম করা হবে। উনি সুমন্দির ছেলের লাশ খুঁজছেন, হঠাৎ করে ওনার নজর যায় বাম সাইডে। উনি দেখতে পান একজন ডোম একটা লাশ কাটাকাটি করছে। বুকের ভেতর থেকে লাশের কলিজা, হৃৎপিণ্ড, ফুসফুস এগুলো বের করে টেবিলের উপর রাখছে। যেভাবে পোস্টমর্টেম করা হয় আর কি, একটা মুরগি কেটে ফেলার পর যেভাবে মুরগির শরীরের ভেতর থেকে নাড়ি ভুড়ি অঙ্গ প্রত্যঙ্গ বের করে ফেলা হয়, ঠিক তেমন জিনিসটা উনি দেখে বেশ অস্বস্তি বোধ করলেও ওই যে ওনার সাহস তো বেশি, এটা নিয়ে ওনার ভিতরে খুব একটা অন্য রকমের অনুভূতি হয়নি। উনি আবার সুমন্দির ছেলের লাশটা খোঁজার চেষ্টা করলেন, লাশটা পেয়েও গেছেন। পর ডোমকে জিজ্ঞেস করলেন, যাও ভাই আপনি এখনো আমাদেরকে ছেড়ে দেন না কেন? তখন ডোম বলছে, আপনি এর ভিতরে ঢুকলেন কিভাবে? আপনার তো এখানে ঢোকার কথা না, দেখলেন না যে আমি একটা কাজ করতেছি, এখানে কি সাধারণ লোক ঢোকা ঠিক? তখন বলেন যে ভাই আপনি আমাদের এই লাশটা একটু দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন ওই ডোম বলছে, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, এরপরে আপনাদের সিরিয়াল, আপনি একটু বেরোন তো ভাই, আমার চাকরিটা যাবে। তখন উনি আবার বের হয়ে আসেন। অল্প সময়ের মধ্যেই এই প্রসেসটা শেষ করে তারা। তবে যখন বাইরে বের হয়ে আসছেন তখন কিন্তু এই যে হান্নান ভাই, ওনার শরীরটায় উনি খুব একটা জোর পাচ্ছিলেন না। শরীরটা কেমন ম্যাজ ম্যাচ করছে, মাথাটা কেমন ধরে ঘুরছে, এমনটা হচ্ছে। যতই উনি সাহসী ব্যক্তি হোক না কেন, এরকম ডোম ঘরের ভিতরে ঢুকে এই বিষয়গুলো দেখার পর যারা কখনো এইটা দেখে না তাদের কাছে তো এইটা অন্যরকম লাগবে, এটাই স্বাভাবিক। উনি বেশ অস্বস্তি বোধ করছেন শরীরের মধ্যে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর একজন এসে বলে সবকিছু রেডি হয়ে গেছে, আপনারা কিছু সময়ের মধ্যেই রওনা দিতে পারবেন। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। এই হান্নান ভাইয়ের সামনে একজন ব্যক্তি এসে বলছেন যে উনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। উনি বলছেন যে উনি এই ঢাকা মেডিকেলেই যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে এরকমই একটা অ্যাম্বুলেন্স চালান। উনি তো বলছেন আর চোখ ডলছেন। উনি তো চোখ ডলছেন আর বলতেছেন যে ভাই আমি তো একটা বিপদে পড়ে গেছি, আমি তো অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে নতুন চাকরি নিছি, আপনাদের মধ্যে কেউ কি গাড়ি চালাতে পারেন? যদি পারেন ভাই আমাকে একটু সাহায্য করেন, খুব বিপদে পড়ছি। তো ওইখানে তো হান্নান ভাই আছেন। উনি দেখলেন যে এই লোকটার চেহারায় খুবই ভীতিকর একটা অবস্থা বিরাজ করছে। তখন হান্নান ভাই বললেন যে কি ভাই বলেন তো সমস্যাটা কি? আমি গাড়ি চালাতে পারি, আমাকে খুলে বলতে পারেন। অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি যে আপনি বেশ এলোমেলো ভাবে ছোটাছুটি করছেন, এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন, সমস্যাটা কি? তখন ওই ড্রাইভার হান্নান ভাইকে কিছু ভয়ঙ্কর কথা বলতে থাকে। সে বলে যে
একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লাশ নিয়ে যেতে হবে কুমিল্লাতে। এই অ্যাম্বুলেন্সের যিনি মালিক, মহাজন বলেন আর কি তাদেরকে, যে মহাজন তো বলছে, তা আমি তো লাশ নিতে আসছি। লাশ নিতে এসে দেখি আমার চোখের সামনে সবকিছু ঝাপসা দেখায়। আমার চোখের সামনে মনে হচ্ছে লম্বা লম্বা কয়েকটা অবয়ব দাঁড়ায় আছে, কেমন যেন আমি কিছু দেখতে পাচ্ছি না। একবার এদিক যাই ওদিক যাই, কোথায় যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি। আমার শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। এখন আমার সাথে তো কোনো সহকারীও নাই, আমি এখন কি করব? লাশ তো আমার অ্যাম্বুলেন্সে এখনই উঠবে। এখন আমি এই সমস্ত কথা যদি কাউকে বলি, আমার মহাজনকে বলি, সে তো আমাকে চাকরির থেকে ছাঁটাই করে দিবে। আমি তো নতুন উঠছি, এখন আমি কি করি? শরীরটাও ভালো লাগতেছে না, আমাকে একটু সাহায্য করেন। যদি গাড়ি চালাতে কেউ পারেন, আমি সাথে থাকবো, গাড়িটা নিয়ে একটু কুমিল্লাতে যেতে হবে। তো এই যে হান্নান ভাই, উনি চিন্তা করছেন যে আসলে অ্যাক্সিডেন্টের লাশ তো, এরকম কিছু ঘটনা তো ঘটতেই পারে। তো উনি বলেন যে ঠিক আছে ভাই, আমি যাব আপনার সাথে। যেহেতু ওই পথে ওনার বাড়ি, আত্মীয় স্বজনদেরও বাড়ি, এটা ওনার খুবই পরিচিত একটা পথ, আর একটা মানুষের যদি উপকার হয় খারাপ কি? আর ওনার সুমন্দির ছেলের লাশকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু লোকজন আছে, ওনার থাকাটা আবশ্যক না, মানে না থাকলেও চলবে, বিকল্প আছে। আর যেহেতু উনি ডিস্ট্রিক্ট গাড়ি চালান, ওই রাস্তাগুলোতে উনি গাড়ি চালানোতে খুবই পারদর্শী। হঠাৎ করে নতুন এলাকায় গেলে তো বিভিন্ন ধরনের ঝামেলা আছে বা হতেই পারে, রাস্তাঘাট চেনা একটা ব্যাপার থাকে। যেহেতু উনি ওই রাস্তায় কোথায় স্পিড ব্রেকার আছে এটা ওনার একটা মুখস্থ ব্যাপার হয়ে গিয়েছিল। তো হান্নান ভাই রাজি হয়ে যান, ঠিক আছে ভাই আমি যাব। তবে যেহেতু এইটা একটা অ্যাক্সিডেন্টের লাশ, সুতরাং কিছু সমস্যা কিন্তু হতেই পারে। রাতে গাড়ি চালাতে গেলে কিন্তু অনেক সাহস থাকা প্রয়োজন। এখন বলেন তো আপনি সিগারেট খান কিনা? আপনার সাথে আমি যাব, শর্ত হলো যে যতক্ষণ না পর্যন্ত বাড়ি পর্যন্ত না পৌঁছাই, ততক্ষণ পর্যন্ত আমাকে একটার পর একটা সিগারেট জ্বালিয়ে দিতে হবে। আমি যখন স্টিয়ারিংয়ে বসবো, এক মুহূর্তে কিন্তু চোখ আমি তো ওইভাবে ঘুমানোর জন্য বন্ধ করতে পারবো না, যেহেতু আমি গাড়ি চালাবো। আর সিগারেট যদি আমি এই অবস্থায় না খাই, তাহলে কিন্তু আমার ভিতরে মরণ ঘুম চেপে বসবে। বুঝতে পারছেন নিশ্চয় আমি কি বুঝাতে চাচ্ছি? তখন একটা বলেন জি ভাই বুঝতে পারছি। তখন হান্নান ভাই বলেন যে আর ভয় পাবেন না, চলেন। তো ঠিক আছে, ওনারা যাবেন। এদিকে ওই সুমন্দির ছেলের লাশ নেওয়ার জন্য যারা এসেছিলেন তাদেরকে সবকিছু বুঝিয়ে দেন যে এক ভাই বিপদে পড়ছে, আমি আসতেছি এই কাজটা শেষ করে। তো ওনারা যখন রওনা দিয়েছেন, সময়টা কিন্তু সন্ধ্যার ঠিক পরপর। এইটা পরপর হইলেও একদম ঢাকা শহর থেকে বের হতে হতে রাত 8টার কাছাকাছি বেজে যায় আর কি। এটা কিন্তু আহামরি খুব বেশি রাত না, অন্তত কুমিল্লায় যাওয়ার প্রেক্ষাপটে আর কি। তো ড্রাইভিং সিটের পাশেই ওই নতুন ড্রাইভারটা বসা। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। পেছনে লাশ রয়েছে, লাশের দুইজন আত্মীয় বসা। ওনারা ঢাকা থেকে বের হয়ে যাত্রা শুরু করেছেন, ঠিকঠাক করতে যাচ্ছেন। মেঘনা ব্রিজের কাছাকাছি যখন পৌঁছাবেন, তখন থেকে ওনাদের কিছু সমস্যা হতে শুরু হলো। অ্যাম্বুলেন্সটি খুবই স্লো ভাবে চলতে থাকে। তো হান্নান ভাই অ্যাম্বুলেন্সটি যতই দ্রুত চালানোর চেষ্টা করেন না কেন, ওই রকম দ্রুত অ্যাম্বুলেন্সটি চলতে চাচ্ছিল না। অনেক কষ্টে ওনারা মেঘনা ব্রিজ পার হয়েছেন। আর এদিকে নতুন ড্রাইভার তো ওনাকে কন্টিনিউ সিগারেট জ্বালিয়েই দিচ্ছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, উনি যখন সিগারেট টানতে থাকেন তখন মনে হচ্ছে গাড়িটা ঠিকঠাক চলছে, আর যখনই সিগারেটটা শেষ হয়ে যায়, মধ্যবর্তী একটা গ্যাপ হয়ে যায় আর কি, আর একটা সিগারেট হাতে নিয়ে যখন উনি টানা শুরু করবেন, এর মধ্যে কিন্তু গাড়িটা স্লো হয়ে যায়। তো এভাবে যেতে যেতে মেঘনা ব্রিজটা পার হয়ে কিছু দূর যখন এগিয়েছেন, তখন অন্য একটা ভয়ঙ্কর ঘটনা শুরু হতে থাকে। উনি শুনতে পাচ্ছেন যে পেছনে লাশ যেখানে রাখা হয়েছে সেখান থেকে কটমট কটমট হাড় চিবানোর শব্দ হচ্ছে। ধরুন যে কোনো মুরগির হাড় যদি কোনো মানুষ চিবাতে থাকে, যেরকম কটমট শব্দ হয় হাড় ভাঙার, ওই রকম শব্দ শোনা যাচ্ছিল। এদিকে অ্যাম্বুলেন্স কিন্তু ফুল স্পিডে দিয়ে রাখা, 120 থেকে 140 স্পিড। তখন পাশে থাকা নতুন ড্রাইভারকে হান্নান ভাই জিজ্ঞেস করছেন যে ভাই আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? তখন ড্রাইভার বলে হ্যাঁ ভাই, আমি হাড় চিবানোর কটমট শব্দ শুনতে পাচ্ছি, এবং আমি অনেকগুলো লোমশ আকৃতির ভয়ানক অবয়ব দেখতে পাচ্ছি, যারা ঝুঁকে পড়ে লাশটি খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন হান্নান ভাই নতুন ড্রাইভারকে বলে যে ভাই এগুলা কিছু না, এগুলো হচ্ছে মানুষ খেকো জিনদের মায়াজাল,
পিছনে কিন্তু লাশের দুইজন আত্মীয় বসে আছে। এরকম কিছু হলে তারা কিন্তু চিৎকার দিয়ে উঠতো, তাই না? এরা মূলত আমাদেরকে গোলক ধাঁধায় ফেলানোর চেষ্টা করছে। ভয় পাবেন না, আমি কতগুলারে পিটাইছি এরকম জানেন? এইরকম দুষ্টু জিনগুলোরে পিটানোর রেকর্ড আমার আছে। আপনি দোয়া দুরুদ পড়তে থাকেন, আর আমার কাজ এখন সিগারেট খাওয়া, আমি সিগারেটই খাচ্ছি। তো ওনারা তো গাড়ি চালাচ্ছেন, লাশের পেছনে অর্থাৎ লাশের সাথে পেছনে বসে যে আত্মীয়রা রয়েছে তারা কিন্তু কিছু টের পাচ্ছে না, তারা তাদের মতো বসে আছে। আর ওনারা যেটা দেখতে পাচ্ছেন, ওই আত্মীয় স্বজনদের কাছেও কিন্তু ওনারা এটা বলছেন না। তবে হান্নান ভাই বুঝতে পেরেছিলেন এটা একটা মায়াজাল। আর তখন আশেপাশে কিন্তু অনেক গাড়ি রয়েছে, কারণ রাত 8টার পরে বেরিয়েছেন, কুমিল্লা যাচ্ছেন। এই রাস্তা তো অনেক ব্যস্ততম রাস্তা, ট্রাক, বাস, অভাব নাই রাস্তায়। সাহস একটা মনের মধ্যে তাদের ছিল। হান্নান ভাই বুঝতে পেরেছিলেন যে এই জিনগুলো চাচ্ছে যে কোনো একটা সাইডে অ্যাম্বুলেন্সটা যেন ওনারা দাঁড় করান, তারপর এরা এদের কাজ শুরু করবে, লাশটা গায়েব করে দিবে। আর আত্মীয় স্বজন যে দুজন আছে ওনারা তো মানসিকভাবে বিপর্যস্ত, ওরা কিছুই বুঝতে পারবে না যে ঘটনাটা কি হবে। কিছুদূর যাওয়ার পর ঘটলো আর একটা ভয়ঙ্কর ঘটনা। হান্নান ভাই ড্রাইভিং সিটে বসা অবস্থায় দেখতে পান যে ওনাদের অ্যাম্বুলেন্স থেকে 25 থেকে 30 ফুট দূরত্বে বিশাল বড় বড় কালো কালো গরুর পাল। গরু কালো হলেও এদের শিংগুলো অনেক বড় আর সাদা ধবধবে। সাদা ধবধবে সাদা শিং কিন্তু খুব একটা দেখা যায় না। আর এদের যে রাখাল রয়েছে সে অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে রাস্তা পার হয়ে এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে। হান্নান ভাই বুঝতে পারেন যে এটাও একটা মায়াজাল। উনি গাড়ি একটুর জন্য স্লো করেন নাই, উনি ওই গরুরূপী যেই অবয়বের দল রয়েছে এর উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে দেন কোনো দ্বিধা ছাড়াই। তবে এই যে এদের উপর গাড়ি চালিয়ে দিলেন, গাড়িটা একটুও কেঁপে উঠল না, মনে হলো বাতাসের গায়ে ধাক্কা লাগলো। এভাবে কিছুটা পথ যখন সামনে এগিয়েছেন তখন এবার দেখতে পান তিনজন বিশাল লম্বা আকৃতির অবয়ব, পরনে সাদা কাপড় এবং সাদা ধুতি পরা রাস্তা পার হচ্ছে একইভাবে। এবারও হান্নান ভাই মোটেও গাড়ি স্লো না করে তাদের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে দিয়েছেন। অ্যাম্বুলেন্সটি যখনই চালিয়ে দিয়েছেন তখন ঠিক মনে হলো যে অ্যাম্বুলেন্সটি কিছুটা উঁচু হয়ে গেছে। রাস্তায় যদি সামান্য একটু উঁচু স্পিড ব্রেকার থাকে তার উপর দিয়ে গাড়ি চলে গেলে যেভাবে কিছুটা নড়ে ওঠে, গাড়ি শেক করে, একটু লাফিয়ে ওঠে, ঠিক তেমনটাই হলো। আর এরই মধ্যে কিন্তু লাশের হাড় চিবানোর কটমট আওয়াজ আবারও ওনাদের কানে আসতে থাকে। এইভাবে করতে করতে বেশ কিছু বাধা বিপত্তি পেরিয়ে ওনারা রাত 10:30টার দিকে ওই লাশের যে গন্তব্য সেখানে পৌঁছাতে সক্ষম হন। আগে থেকে কবর খোঁড়া ছিল, সব কাজ সম্পন্ন করা ছিল, দ্রুত জানাজা পড়ানো হয় বা সবকিছু যে প্রসেস ছিল, যে গোসল করানো, এগুলো সবকিছু রেডি ছিল আর কি। সেগুলো করে দ্রুত জানাজা পড়িয়ে লাশের দাফন কাফন সম্পন্ন করা হয়। রাত তো তখন বেশ ভালোই বেজে গেছে। এখন এই যে হান্নান ভাই, উনি কি করবেন? উনি তো ওনার শ্বশুরবাড়ির দিকে চলে যাবেন, আত্মীয় স্বজনদের ওইদিকে। এখন হয়েছে কি, এই যে নতুন ড্রাইভার এসে হান্নান ভাইয়ের পা জড়িয়ে ধরে হাও মাও করে কান্নাকাটি শুরু করছে, ভাই আমাকে এখন একা ছেড়ে যায়েন না, ঝামেলা কিন্তু আছে। তখন বলেন যে কি ব্যাপার, কি হয়েছে ভাই বলেন, এমন তো কথা ছিল না। তখন ওই নতুন অ্যাম্বুলেন্স ড্রাইভার বলছেন যে ভাই আপনি যখন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন তখন কিন্তু আমার বাম পাশে থাকা লুকিং গ্লাস আমি খুব ভয়ঙ্কর প্রাণী দেখতে পেয়েছিলাম, তখন আপনাকে বলি নাই। আমি দেখেছিলাম বিশাল লম্বা লম্বা দানবের মতো কালো অবয়ব, শরীরে অসংখ্য লোম, এতটাই কালো কুচকুচে যে লাইটের আলো এদের শরীরে পড়ে পুরো শরীর চকচক চকচক করছে, চোখ দুটো লাল জল জল করছে, আর অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে দৌড়ে আসছে। এটা আমি দেখতে পাচ্ছিলাম, হয়তোবা অন্য কেউ দেখেনি। এটা দেখে আমি ভয়ে অনেক চুপসে গিয়েছিলাম, তখন আমি আপনাকে এই বিষয়টা বলিনি। দয়া করে আমাকে এভাবে একা ছেড়ে দিয়েন না, আমাকে ঢাকা অবধি পৌঁছে দেন ভাই, আমার শরীরে একটুও শক্তি নাই, আমি কোনোভাবেই এতটা পথ যেতে পারবো না। এখন এইরকম হাউ মাউ করে কান্নাকাটি দেখে হান্নান ভাই তো মায়ায় পড়েছেন, বলে আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে ঢাকায় পৌঁছাই দিব, যেহেতু অনেক ভয় পাইছেন, নতুন মানুষ এই লাইনে, তো ঠিক আছে পৌঁছাই দিব। মানবতার দিক চিন্তা করে হইলেও আমাকে এটা করতেই হবে। তবে আপনি ঢাকাতে গিয়ে প্রথমে ভালো কোনো হুজুরের শরণাপন্ন হয়ে ঝাড়ফুঁক করে নেবেন, যেহেতু অনেক ভয় পাইছেন, কোনো সমস্যা তো হতেই পারে,
তো যাই হোক, ওনারা রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে তখন রাত প্রায় 3টার কাছাকাছি বেজে যায় আর কি। আল্লাহর রহমতে ফেরার পথে তেমন কোনো সমস্যা না হলেও ঠিক যখন ওই লাশের বাড়ি থেকে ওনারা অ্যাম্বুলেন্সটা নিয়ে বের হবেন, তখন ওই পাশে বাঁশঝাড় ছিল, একটা বড় বাঁশ রাস্তার উপরে ওনারা পড়ে থাকতে দেখেন। এদিকে হানান ভাই তো বুঝতে পারছেন যে ঘটনা তো এখানে শেষ না রে, এখন আর একটা ঝামেলা করার চেষ্টা করছে। উনি ওই বাঁশের উপর দিয়েই গাড়ি উঠিয়ে দেবেন এরকম চিন্তা করছেন। ঠিক তখনই ওই বাসটা একদম সাঁ করে সোজা হয়ে যায় ওনাদের দুজনের সামনেই। ওনারা গাড়ির সামনের হেডলাইটের আলোতে সেটা স্পষ্টভাবে দেখতে পেলেন। এরপর আল্লাহর রহমতের কোনো সমস্যা হয় নাই, ঢাকায় চলে আসছিলেন। তো ঢাকায় চলে আসার পর ওই যে যিনি ড্রাইভার, উনি হানান ভাইকে 1000 টাকা দিতে চেয়েছিলেন, তবে উনি নিতে চান নাই, তারপর জোর করে দিয়েছিলেন আর কি। দিনের বেলা যখন ঘুমিয়েছেন হানান ভাই, সারা রাত তো অনেক করেছেন আর কি, ফজরের পরে গিয়ে উনি ঘুমিয়েছেন। ঘুমানোর পর উনি ওই দিনের বেলা ঘুমের মধ্যেই স্বপ্নে দেখেন যে একটা ভয়ঙ্কর অবয়ব এসে তাকে বলছে, তোদের কপাল ভালো রে, এই যাত্রায় তোরা বেঁচেছিস, কোনোভাবে অ্যাম্বুলেন্সে যদি একটু সময়ের জন্য দাঁড় করাতিস, ওই লাশটিকে আমরা পুরো গায়েব করে খেয়ে ফেলতাম। কিন্তু তুই কিভাবে যেন আমাদের মায়াজাল বুঝে ফেলেছিলি, তোর অনেক সাহস, বেঁচে গেলি এবারের মতো। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আবির হোসেন ফরিদপুর থেকে। আবিরের নানাবাড়ি গ্রামের একটি গৃহস্থ বাড়ি, মানে বেশ বড় সড়ো আকারের, কেন তারা যৌথ পরিবার সেখানে থাকতেন, এবং সেই মানে ঘরগুলো থাকতো মানে বেশ ছড়ানো ছিটানো। মানে আবির যেখানকার কথা বলছেন নানাবাড়ির যে অংশটা, সেই জায়গাতে 3টে ঘর ছিল বড় বড়, এবং তার মাঝখানে বিশাল একটা উঠান, আর উঠানের পেছন দিকে হেঁটে যাওয়ার চিকন রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে গেলে তার পেছনে বড় বড় 2টা পুকুর, বেশ বড় 2টা পুকুর, যেটাকে দিঘি বলা যায়। এবং সেই 2 দিঘির মাঝখানে একটা ছোট্ট এক চিলতে রাস্তা আছে হেঁটে যাওয়ার জন্য। কিন্তু হেঁটে গেলে সেই জায়গাটা গিয়ে ঢোকে একেবারে বন বাজারের মধ্যে, মানে সেখানে পুরো গাছ আর গাছ। তো অনেক আম গাছ আছে এবং অনেক পেয়ারা গাছ আছে, এবং এছাড়াও অনেক রকম গাছ আছে। মানে ওইটা অন্ধকার হয়ে থাকে, জায়গাটা দিনের বেলা আলো ঢোকে না ঠিক মতো। আর তাদের বাড়ির এই পাশে বাঁ দিকে একটা বড় পুকুর, আর তার পাশে রাস্তা। সেই রাস্তা হেঁটে চলে গেছে একেবারে বাঁ দিকে অনেক দূরে, এবং সেই পুকুরের অপর পাশে একটা জায়গায় তাদের একটা মানে জায়গা ছিল, যেখানে নাকি মানে কোনো মানুষ থাকতে পারে চাইলে এসে, মানে থাকার জন্য একটা চৌকি ছিল, এবং খোলা, চারিপাশে কোনো বেড়া নাই, মানে ওটার কোনো দেয়াল নাই। এবং সেই জায়গায় নাকি একটা সময় তাদের সেই ইরা থাকতো এখানে, যারা আগে ফসলের কাজ টাজ করতো তারা থাকতো। এবং একটা সময় ওখান থেকে নাকি মানে কথা শোনা যায় আর কি, আবির এটা 2011 সালের কথা বলছে, তখন সে শুনেছে ছোটবেলায় যে সেই জায়গা থেকে নাকি তাদের একজনকে পরিতে নিয়ে গেছিল। মানে তাদের ওই যারা নাকি শ্রমিক ছিল তাদের মধ্যে একজনকে পরিতে নিয়ে যায়। এরপর থেকে নাকি ওইখানে আর মানুষ থাকতো না, ভয় পেত। তো রাতের বেলা ওখানে কেউ থাকে না। এখন সেখানে যেটা করা হতো যে তাদের ওই যে লাকড়ি পাটখড়ি এগুলো জমা রাখা হতো এক পাশে, আর এই পাশে কেউ যদি আসতো রাস্তা দিয়ে পথিক টথিক কেউ বসতে যাইতো, বসতো দিনের বেলা। রাতের বেলা একেবারে ওই ঘরটার কাছে কেউ যেত না। ওইটা একসময় কাচারি ঘর ছিল, অ্যান্ড প্লাস ওই যে ইরা থাকতো আর কি, তাদের শ্রমিকরা থাকতো। এখন কেউ থাকে না, কারণ ভয় পায় ওখানে, মানে এরপর থেকে ভয় পায়, এর জন্য কেউ আর থাকে না। আর তাদের এই জমি জমাগুলো আবিরের নানা বাড়ির লোকজনরা আস্তে ধীরে লিজ দিয়ে দিছিল। তো এই কাজগুলো বাইরের মানুষই করতো, তাদের মানুষরা আর করতো না। তো মোটামুটি ঘরটা ওই জাস্ট ওই লাকড়ি কাঠখড়ি এগুলোই থাকতো সেখানে। তো আবির তার নানির কাছে শুনতো যে তাদের ওই গাছগাছালির ওখানে নাকি জিনপুরি চলাফেরা করে, মানে পুকুরের ওই পারে। এবং তার নানি নাকি তাকে দেখাইছো আগুনের গোলা। সেটা আবির বলছে যে সে তার নানা বাড়ির এলাকাটাকে একটু বর্ণনা করে নিচ্ছে যে ওই জায়গায় আসলে ব্যাপারটা কিরকম। আবির নিজেই নাকি দেখছে এরকম আগুনের গোলা, তার নানি তাকে ছোটবেলায় দেখাইছে ওই দেখ। তো আবির জানলা দিয়ে দেখছে নানি যখন চুপচাপ করে ডাকতেছে ফিসফিস করে। তো গিয়ে সে উকি দিছে, উকি দিয়ে দেখছে আসলেই তার কাছে মনে হয়েছে ওই গাছপালার ঘন অন্ধকারের মধ্যে আগুনের মতো কিছু একটা দৌড়াদৌড়ি করতেছে, মানে এদিক যায় ওদিক যায়, মানে একটা আগুনের দলার মতো এদিক চলে যায় ওদিক চলে যায়। জিনিসটা খুবই আশ্চর্যজনক, কারণ ওইখানে এভাবে আগুন দৌড়ানোর কথাই না, আগুন লাগলে তো আগুনই ধরে যাবে ওইখানে। তো এইভাবে আগুন কেমনে দৌড়াইতো? তো এটা খুব আশ্চর্য একটা জিনিস ছিল আবিরের জন্য এক্সপিরিয়েন্স করা।
তো যাই হোক, মোট কথা জায়গাটার মধ্যে কিছু ভৌতিক ভাইব ছিল। তো একটা বছর ওই ওই 11 সালের পরে যে কোনো একটা বছরে ওইখানে তার নানা বাড়িতে হঠাৎ তারা কাজ করলো আর কি, ফসলের তাদের যে জমি ছিল, জমি জিরাতে কাজ করলো এবং কাজ করার দরুন কিছু মানুষকে রাখলো কাজ করতে। তো এর মাঝে একজন লোককে রাখা হয়েছিল শাহেদ নামে, সে ওই টোটাল দেখাশোনা করবে এবং মানে সকাল থেকে সে ওখানে যেয়ে ওই জমির দেখাশোনা এগুলা করবে, এগুলা তার কাজ ছিল। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অনেকদিন পর কাউকে রাখা হলো এই জমি জমার কাজের জন্য এবং শাহেদকে থাকতে দেওয়ার ব্যবস্থা হলো সেই যে খোলা ঘরটাতে। খোলা ঘরটাকে খোলা রাখার পেছনে নাকি এটারও কোনো একটা কারণ ছিল, তাদের পারিবারিক পুরনো ব্যাপার। ওইটাকে বন্ধ করা যাইত না আর কি, মানে ওই যে মানে বেড়া টেড়া দিয়ে আটকায় দেওয়া যেত না, মানে চারিপাশে কোনো বেড়া থাকতো না। হ্যাঁ, মানে খোলা, জাস্ট টিনের চাল আছে উপরে এবং খুঁটি আছে, ওইটার উপরে থাকতো এবং ওইটা কোনো কারণে বেড়া দেওয়া যেত না। এখানে যে লাকড়ি টাকড়ি মানুষ টাল দিয়ে রাখছে সেটাও খোলার মধ্যেই থাকতো। তো ওই যে বেড়া না দেওয়ার পিছনে যে কি কারণ আছে সেটার মধ্যেও কোনো অতিপ্রাকৃত রিজন ছিল, যেটা আবির ক্লিয়ারলি জানতো না, তাকে বলা হয়নি, সে ছোট ছিল তাই। তো সেই লোকটাকে রাখা হলো শাহেদ নামে এবং তাকে শোয়ার ব্যবস্থা করা হলো ওই খোলা রুমে। তো খোলা রুমে তাকে যে রাখা হয়েছে তাকে বলা হয়েছে যে ওখানে একটা চৌকি ছিল, সেই চৌকিটাকে কর্নারে নিয়ে ওখানে শুতে, এই পাশে লাকড়ি রাখা, পাটখড়ি টড়ি রাখা, এই পাশে খোলা জায়গা আছে। তো শাহেদ যিনি ছিলেন তিনি যখন চৌকিটাকে পাতলেন সেখানে তার জিনিসপত্র রাখলেন, দেখলেন খোলা এবং গ্রামে ওই যখন এই ইসের সিজন মানে ফসল টসল নিয়ে কাজ করা হয় ওই সময় বেশ ঠান্ডা বাতাস চলে। এই বাতাসে রাতের বেলা এখানে শুয়ে থাকলে তার কাছে মানে শীত লেগে যাবে, তিনি বুঝতে পারলেন। তিনি এই জিনিসটা নিয়ে একটু চিন্তা ভাবনায় থাকলেন। তারপর তিনি যেটা করলেন, পাটখড়ির বেড়া তৈরি করলেন। পাটখড়ি দিয়ে বেড়া হয়, সেই বেড়া বানাইলেন তিনি এবং এরকম বড় বড়, এবং সেটা তিনি তার চৌকির দুই পাশ দিয়ে মানে এই দেয়ালের দুই পাশে একটা ছোট্ট এল শেপের বেড়ার মতো লাগাই দিলেন ওই জায়গায়। তো এটাতে বাড়ির মানুষজন প্রথমে একটু মানে কথা বলতেছিল যে কি ব্যাপার, পরে চিন্তা করলেন যে বেচারা ওখানে থাকবে একেবারে খোলা, এটা কেমন জায়গা, আচ্ছা দেখ লাগাক, অসুবিধা নেই। আর তাকে টুকিটাকি নাকি বলছিল যে এখানে মানে এই জায়গায় বেড়া দিলে সমস্যা আছে, সে ওইটারে কানেই মাখে নাই। আর শাহেদকে ওখানকার ওই পুরনো একজন মানুষ বলছে যে এই জায়গার থেকে তো জেনে নিয়ে যায় মানুষ, তো সেটাও শাহেদ গায়ে মাখে নাই। তিনি এগুলা মানে এত সাহসী মানুষ ছিলেন, এগুলো তিনি গায়ে মাখতেন না, তিনি ওটা মানে উড়াই দিলেন কথাটা। তিনি এল শেপের বেড়া তৈরি করলেন পাটখড়ি দিয়ে এবং সেগুলো বেঁধে ওই জায়গায় সুন্দর করে লাগাইলেন, মানে তার এখানে বাতাস ঠিক মতো না আসে। তো যাই হোক, থাকতেছেন শাহেদ, ওখানে থাকেন, প্রথম একদিন দুদিন থাকলেন। তো তাকে আবিরের বড় মামা বললেন যে শাহেদ তুমি তো এখানে আসো, একটা জিনিস কিন্তু মাথায় রেখো, এখানে কিন্তু আমরা এই অনেক বছর এখানে কাউকে থাকতে দিই নেই, কারণ এই জায়গা সম্বন্ধে একটু ভয়ের কথা ছিল, কিছু দেখছো নাকি উল্টাপাল্টা, বা তোমাকে ভয়টাই দেখাইছে নাকি কিছু। তো শাহেদ বলে কি ভয় দেখাবে, ভয় যে না মানে মানুষ ভূতের ভয়টা পাইতো আর কি এখানে, না আমার ওগুলা কিছু হয়নি, আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ, সমস্যা হয়নি। তো বলে খুব ভালো খুব ভালো, তবে একটা জিনিস তোমার বলি, তুমি কিন্তু মানে রাতের বেলা যদি তোমার ছোট কাজও করতে হয় তাহলে কিন্তু বাথরুমেই যাবা, মানে এখানে সেখানে কিন্তু যে করো না, কোথাও রাস্তার পাশে বা ওই দেখছো যে আম গাছটা আছে ওগুলার আশেপাশে যেও না কিন্তু। হ্যাঁ, ওই আম গাছটা কিন্তু মানুষ ভয় পাইতো আরো, যাকে বলে যে ওখানে কিন্তু যেও না রাতে, তুমি গেলে একেবারে বাথরুমে চলে যাবা, চাপ কল আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেখানে শুবা, আর পরিষ্কার হয়ে থাকো, কারণ মানে এখানে সম্বন্ধে একটা বদনাম আছে। তো সাহেব জিজ্ঞেস করে যে কি বদনাম, বদনাম হলো যে এখানে বলতো এখান থেকে মানুষকে জিনে নিয়ে গেছে। তো সাহেব হেসে উঠে বলে আরে জিন টিন কিছু নেয় নাই, দেখেন কেউ পলাইছে এখান থেকে, আপনাদের এখান থেকে চুরি টুরি করে নিছে নাকি দেখেন। তো বলে আরে না না না, তাকে জিন নিয়ে গেছে, তারা কবরস্থানে পাইছিলাম, মানে আমার আব্বা কবরস্থানে পরে লোক খুঁজে কবরস্থানে পাইছিল এবং সে মাটিতে গাড়া ছিল, তার 2 পা মাটির মধ্যে গাড়া ছিল। তো শাহেদ এটা গায়ে মাখে না, সে বলে আরে ওর সাথে কারো শত্রুতা ছিল কেউ নেই। বলে কি বলো শাহেদ, তুমি জানো এগুলা বলো না, তুমি মাটিতে পা গেড়ে ফেলছে এরকম অবস্থা, মানে ভয়ঙ্কর, ওগুলা তুমি ই করো না, তোমার ভয় দেখাইতে চাই না, তুমি এখানে কাজে আসছো, কাজ করো, তোমার যা বলছে তাই করো, তোমার যদি ছোট কাজ করার প্রয়োজন পড়ে বাথরুমে যাবা। তো এইটা আবিরের মামা তাকে বলে দেয়, কিন্তু শাহেদ মনে হলো ওটাকে গায়ে মাখে না খুব একটা। যাই হোক, সে চিন্তা করে যাক বলছে, উনি সিনিয়র মানুষ বলছে, এটারে এখন ওইভাবে ধরার কিছু নাই, চেষ্টা করবো রাতের বেলা জল বিয়োগ করতে না ওঠার, এমনিও ঘুমের মধ্যে তার আলসেমি লাগে এগুলা। তো শাহেদ বেশ কয়েকদিন এরকম থাকলো, কথা শুনে থাকলো, এবং সে যেটা করতেছিল রাতের বেলা দোয়া পড়ে ঘুমাইতেছিল।
এটা তার মধ্যে একটা রুটিন হয়ে গেছে, দোয়া পড়ে ঘুমায়, রাতে সে ওরকম উঠে না, জল বিয়োগ করতেও যায় না, মশারি একটা টানায় নেয়, যেহেতু সে দুই পাশে যেটা পাটখড়ির বেড়া দিয়ে সেল শেপের মতো, ওই জায়গায় বাতাসটাও মোটামুটি আটকায় যায়। তো সে মোটামুটি ভালোই ঘুমাইতেছিল, ঠান্ডাটা দিনে দিনে একটু বাড়তেছে। তো এরকম সে কয়েকদিন থাকছে। তো তার কাছে রাতের বেলা কেন জানি মনে হইতো যে তার মানে ঘুমানোর মধ্যে, মানে যখন অনেক রাত হয়ে যেত, মাঝে মাঝে মনে হইতো তার এখানে কেউ ঢুকে এখানে চলাফেরা করতেছে তার এই ঘরটার ভেতরে, এবং তার কাছে মনে হইতো যে তার যে ওই যে চেলা কাঠ রাখা ওইটার আশপাশ দিয়ে কিছু ঘুরতেছে। তো সে মশারির ভেতর থেকে, সে সময়কার মশারি কিন্তু আরেকটু ছিল, মানে এত ক্লিয়ার না, এখন পর্যন্ত নেটের মশারি না, তো মশারির ভিতর থেকে সে ঘুম ঘুম চোখে তাকালে তার কাছে মনে হইতো সে কিছু একটা দেখতেছে এখানে। তো সে মাঝে মাঝে ভাবতো যে শিয়াল আসে নাকি এখানে। তো সে শিয়াল নিয়ে কিন্তু একটু কনসার্ন বেশি ছিল, এবং সে পরবর্তীতে একটা মোটা কঞ্চি নিয়ে শোয়া শুরু করলো। দোয়া পড়ে শুইতো, কঞ্চিটা নিয়ে শুইতো এবং ঘুমায় যেত, রাতের বেলা আর উঠতো না। তো এরকম কয়েকদিন চলে গেল। এর মাঝে একদিন, তখন অলরেডি ফসল কাটতেছে মানুষ, ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে, ওই দিনকার ঠান্ডাটা একটু বেশি পড়ছে, ঠান্ডা বাতাস যাচ্ছে। তো শাহেদ তার ঘরে আসছে, একটু শীত শীত লাগতেছে, গায়ে মোটা চাদর পরা। তো সে শোয়ার প্রস্তুতি নিল, সে সবকিছু টানায় নিজের মতো শুয়ে পড়লো রাতের বেলা। ওই দিন কাঁথার পরিবর্তে লেপ টানা লাগছে, তো লেপ গায়ে দিয়ে শুইছে। তো অনেকক্ষণ হয়ে গেছে, তার একটা ঘুম শেষ। এর মাঝে তার ঘুম ভাঙলো কেন? তার প্রচন্ড জল বিয়োগের প্রেশার হইতেছে, প্রচন্ড জল বিয়োগের প্রেশার লাগতেছে তার। তো সে চিন্তা করলো যে উঠবো, মানে উঠতে ইচ্ছা করতেছে না, যে ঠান্ডাটাও বেশি পড়ছে, যে একটু মানে লেপের নিচে গরম হয়ে গেছে, বেশ মজা লাগতেছে, কিন্তু প্রেশারটা এমন লাগলো, ভাবলো যে ধুত, মানে আর পারতেছি না। তখন সে উঠে বেরোইছে, বেশ ঠান্ডা বাতাস, এবং বাতাস সে পাটখড়ি দেয়ালও বাড়ি মেরে বাতাস শোষণ করে ঢুকতেছে ভিতর থেকে, বেশ ঠান্ডা বাতাস বইতেছে ওদিন উত্তর দিক থেকে। তো শাহেদ চিন্তা করলো, মানে ঠান্ডা বেশ লাগতেছে, পাটাও মানে ঠান্ডা, অনাবৃত অংশ পায়ের ওখানে ঠান্ডা লাগতেছে। তো সে উঠে চিন্তা করলো যে এখন আবার যাব ওই দুই ঘরের মাঝখান দিয়ে, ওই পুকুরে পাড়ে গাছগাছালি ওদিক দিয়ে আবার হেঁটে সে বাথরুমে যাব। তো চিন্তা করলো, ধুর, আমি সামনে চলে যাই। তো বের হয়েছে, সে বের হয়ে আস্তে আস্তে হেঁটে চলে আসলেই তার পাশের যে পুকুরটা, সেটার পাশে একবার চিন্তা করলো পুকুর পাড়ে সে বসে যায়। পরে চিন্তা করলো যে না, এখানে বসা ঠিক হবে না। তখন তার চোখ পড়লো ওই যে বড় আম গাছ। এটা কিন্তু তাকে আবিরের মামা দেখাইছিল যে ওদিকে যাবা না, ওই আম গাছটা নিয়ে তাকে স্পেশালি মানা করছিল ওদিকে যেও না। তো শাহেদ চিন্তা করলো যে ওইটা কি বলছে না বলছে এসব কথা মাথায় নেই আমার, প্রচন্ড, এবং ঠান্ডা যত বাতাস লাগতেছে গায়ে, তার মনে হচ্ছে যে জল বিয়োগের একটা প্রেশার বেড়ে যাচ্ছে। তো সে তাড়াতাড়ি চিন্তা করলো আম গাছের গোড়ায় যাই আমি। তো সে সরাসরি গেল আম গাছের গোড়ায় গিয়ে তার কাজ সেরে সারলো সে। তো তারপর সে উঠে আসতেছে, বেশ শান্তি, তার ভাল লাগতেছে। এবং একটা জিনিস কিন্তু সে অনুধাবন করলো যে এই কাজটা করার ফলে তার পবিত্রতা নষ্ট হয়ে গেছে, কারণ সে কিন্তু পানি নিতে পারে না, ওখানে তার পরিচ্ছন্ন হওয়ার মতো ব্যবস্থা ছিল না, ঠান্ডা। তো সে মনে মনে বিষোদ্গার করতেছে, তার কাছে খারাপ লাগতেছে, কিন্তু তারপরও চিন্তা করলো, ধুত, আমি এখন যে শুয়ে পড়ি ঠান্ডার মধ্যে, আর কি করবো। তো কাঁপতে কাঁপতে সে এসে তার ঘরের মধ্যে ঢুকলো, আর কি, মানে যে তার যে বেড়া দেওয়া দুই পাশে, ওই পাশে। তো ওইখানে সে ঢুকে জাস্ট বিছানার মধ্যে উঠে বসছে। এই সময় সে একটা শীষ শুনলো, মনে হলো যে মুখ দিয়ে যদি মানুষ শীষ দেয়, যে মানুষ শীষ বাজায় সেরকম, কে শীষ বাজায় এখানে, নাকি বাতাস ঢুকছে ফাঁক দিয়ে এরকম শব্দ হচ্ছে। চিন্তা করতে করতে সে তাকাইল এই পাশে। তো তাকায় দেখতেছে তার বেড়ার ওই পাশে একটা মেয়ে মানুষ দাঁড়ায় আছে, এবং তার চুলগুলা খোলা, মানে একদম খোলা, বাতাসে চুল উঠতেছে, এরকম একটা অবস্থা, বাতাসে চুল বাড়িকে উঠতেছে, স্ক্যাটার্ড। তো সে অবাক যে এই মহিলা কোনো শীত বস্ত্র পরা নেই, শাড়ি পরা, কিন্তু কোনো শীতের কাপড় পরা নেই। সে অবাক হয়ে তাকায় থাকলো যে ঘটনা কি। এবং আকাশটা কিন্তু মেঘে ঢাকা, সুতরাং চাঁদের আলো পড়তেছে না সেখানে। চিন্তা হচ্ছে এই মহিলা, সে বলছে, এই কে, এটা কিরা? সে বোঝার চেষ্টা করতেছে যে বাসার কেউ কিনা, এই কয়দিনে কিন্তু সে বাসার মানুষদেরকে চেনে মোটামুটি। তো চিন্তা হচ্ছে এই বাড়ির মেয়ে কেউ ওখানে দাঁড়াবে এরকম এসে। তো সে বলছে, এই কিরা এটা বলে, এখন মেয়ে মানুষ যেহেতু, সুতরাং আরো বেশি হতে পারতেছে না সে। তো এক হাতে সে কঞ্চিটা এমনি নিয়ে সে হেঁটে, যেহেতু খোলা এই জায়গাটা, সে এই পাশ থেকে বের হয়ে কাছে এসে দেখতেছে যে মেয়েটা তার দিকে ফেরা, কোনো কথা বলতেছে না। সে হালকা একটা ঘ্রাণ পেল, চাপা ফুলের মতো একটা ঘ্রাণ তার নাকে আসলো, এবং ঘ্রাণটা নাকে লাগার সাথে সাথে সে মনে হলো যে তার শরীরটা ঝিমঝিম করে উঠলো, একেবারে ঝিমঝিম করে উঠলো। তখন সে দেখলো যে মেয়েটা, দেখা যাচ্ছে চেহারাটা এখন বেশ সুন্দর একটা চেহারা, এবং মেয়েটা হাসছে, তাকে দেখে হাসছে এবং হাত দিয়ে এরকম ডাকলো কাছে। সে যখন হেঁটে যাচ্ছে অনেকটা সম্মোহিতর মতো, মেয়েটা হাঁটা শুরু করলো। তো
তো শাহেদ চিন্তা করতেছে যে মেয়েটা কই যাচ্ছে, এবং সে তো ওই সম্মোহিতের মতো হয়ে গেছে। তার মনে একটাই চিন্তা যে আমার ওই মেয়েটার সাথে যেতে হবে, মেয়েটা আমাকে ডাকছে। তো মেয়েটা হেঁটে একেবারে রাস্তায় উঠে গেল, শাহেদও তার পেছন পেছন রাস্তায় উঠলো। মেয়েটা হেঁটে যাচ্ছে, শাহেদও যাচ্ছে, এবং শাহেদ এই গ্রামের রাস্তা যে ঠান্ডা, তার পায়ের মধ্যে যে একটা জাস্ট চপ্পল পরা, পায়ের মধ্যে ধুলাবালি লাগতেছে, ঠান্ডা বাতাস বাড়ি মারতে শরীরে, এটা তার আর খেয়াল নাই। সে হেঁটে যাচ্ছে, তার শরীরে শালও নাই, সে একটা জাস্ট জামা পরা এবং ঠান্ডায় কাঁপতে কাঁপতে মেয়েটাকে ফলো করে যাচ্ছে। এবং সে দেখতেছে চাঁদের আলোটা মেঘে ঢেকে 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 হালকা পড়তেছে, এবং মেয়েটার চুলগুলো দেখা যাচ্ছে পেছনে, এবং চুল এত লম্বা যে সেই বালিতে ছ্যাঁচড়ায় যাচ্ছে, তার মাথা থেকে মাটিতে পড়ছে এবং ছ্যাঁচড়ায় যাচ্ছে। জিনিসটা অনেকটাই অ্যাবনর্মাল, কিন্তু শাহেদের কাছে সেরকম অ্যাবনর্মাল লাগতেছে না। তো সে দেখলো মেয়েটা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে। তো শাহেদ বুঝতে পারেনি সে কত দূর আসছে। এটা আবির বলছে যে প্রায় 3 কিলোমিটারের পথ হেঁটে গেছিল আর কি শাহেদ ওই মেয়েটার পেছনে পেছনে। এক জায়গায় এসে শাহেদ দেখলো যে ডান দিকে বেশ ঝোপঝাড় একটা জায়গা, এবং মনে হচ্ছে একটা আইল্যান্ডের মতো আর কি, গ্রামে এরকম থাকে ফসলের মাঠের মাঝখানে আইল্যান্ডের মতো, এরকম হেঁটে ঢোকার মতো। এবং সেই জায়গায় গাছগাছালিগুলো অন্ধকারের মধ্যে কেমন শব্দ করতেছে, পোকামাকড়। সেখানে দেখলো মেয়েটা হেঁটে ওদিকে ঢুকে গেল, এবং সে অবাক হলো যে এই যে রাস্তাটার থেকে যে একটু নিচু জায়গাটা, অতটুকু নামার সময় মেয়েটা মনে হলো বাতাসে ভেসে গেল ওই জায়গাটুকু, এবং একেবারে সেই দরজার কাছে, মানে সেই যে যেখানে যে ঢোকার রাস্তা সেটার কাছে যে মেয়েটা ঘুরে দাঁড়ালো, তার দিকে ঘুরে দাঁড়ায় আবার তাকে হাত দিয়ে ডাকলো। তো শাহেদ খুব দ্রুত হাঁটা দিল মেয়েটার পিছনে পিছনে। ঠিক রাস্তার যেখানে সে নিচু চলে গেছে ওইদিকে শাহেদ যখন নামতেছে, এই সময় ওই ভিতর থেকে অনেকগুলা শিয়াল ডেকে উঠলো কবরস্থানের ভিতর থেকে। সে শুনতেছে শিয়ালের ডাক, একবার এক নাগাড়ে হাঁটতেছে, ডাকতেছে শিয়ালগুলা, এবং মাঝে মাঝে শব্দ করতেছে, কেমন শব্দগুলো বেশ ভয়ের, বেশ ভয়ের। তো শাহেদের এদিকে কোনো ভ্রুক্ষেপই নাই, সে মনে হচ্ছে যে তাকে মেয়েটা ডাকছে, সে পুরাই সম্মোহিত। তো সে দেখলো শাহেদ যে মেয়েটা ওরকম মনে হলো ভাসতে ভাসতে ভেতর দিয়ে চলে গেছে, এবং যেদিক দিয়ে মেয়েটা যাচ্ছে ওই দিকে একটা রাস্তা, পায়ে চলা পথ, এবং দুই পাশে সে বুঝতে পারলো যে কবর, বিভিন্ন কবর, এবং এই কবরে কোনোটা পাকা করা, মানে অল্প কিছু পাকা করে দিছে কেউ, কোনোটা বেড়া জরাজীর্ণ হয়ে গেছে, এখনো বেড়া আছে কিন্তু জরাজীর্ণ, এবং কোনোটার মধ্যে বোঝা যাচ্ছে যে শুধু কবর আছে, মাটিটা শক্ত হয়ে গেছে। শাহেদ বুঝতে পারতেছে সে একটা পুরনো কবরস্থানে ঢুকছে, এবং হাঁটতে হাঁটতে মেয়েটা একেবারে সোজা চলে গেল, এবং কবরস্থানের শেষ সীমানার কাছে সে দেখলো একটা বড় তাল গাছ আছে, এবং তাল গাছটা একদম দাঁড়ায় আছে ওইখানে, এবং তারপরে কিন্তু আবার জমি, মানে ফসলি জমি, এবং সেখানে ফসল নাই, ফসল কাটা হয়েছে, পুরো ফাঁকা হয়ে দিচ্ছে, এবং ওই জায়গাতে এই মেঘের আড়াল থেকে চাঁদ বের হয়ে উকি দিছে ওই জায়গায়, পুরা ফসলি জমিটা চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে, মানে ধূসর আলো। তো সে দেখলো মেয়েটা ওই জায়গায় তাল গাছের কাছে গিয়ে দাঁড়ালো, দাঁড়ায় আস্তে করে তাল গাছের পেছনে চলে গেল। তো শাহেদ হাঁটতে হাঁটতে একেবারে তাল গাছের কাছে চলে আসলে, চিন্তা করছে মেয়েটা কোথায়। মেয়েটার মাথার এক অংশ দেখা যাচ্ছে তাল গাছের পেছন থেকে। তো শাহেদ এই যে সে যে অনেকটা এই সম্মোহিত হয়ে আছে, এই অবস্থায় সে আস্তে করে মাথাটার মধ্যে হাত দিছে, মেয়েটাকে মাথার মধ্যে সে এরকম টাচ করছে। টাচ করার সাথে সাথে মেয়েটা তার দিকে ঘুরলো, এবং সে দেখলো যে মেয়েটার চেহারার জায়গায় কিচ্ছু নাই, চেহারার জায়গাটা পুরোপুরি ফাঁকা, মানে একেবারে একটা ডার্ক ফেস, সেখানে চোখ মুখ বলতে কিচ্ছু নাই, পুরো অন্ধকার একটা ফেস। তার দিকে ঘুরে তাকাইছে হঠাৎ করে। তো শাহেদ প্রচন্ড রকমের ভয় পেল যে আমি এটা কি দেখতেছি। এরপরে সে দেখলো যে মেয়েটা হাত দিয়ে তাকে এরকম করে চেপে ধরলো, তার একটা হাত, আর শাহেদ চিৎকার করে উঠলো তখন, ভয় তার হঠাৎ করে সম্মিত ফিরছিল, সে ভয় চিৎকার করে উঠে সে পড়ে গেল ওই জায়গা, ধপ করে পড়ে গেল, তার আর সেন্স নাই। শাহেদ অনেকক্ষণ পড়েছিল, তার আর হুঁশ ছিল না, বাট তার যখন হুঁশ ফিরল সে দেখলো সে কোথাও পড়ে আছে। তখন সে চিন্তা করার চেষ্টা করলো সে কোথায়। তখন তার মনে পড়লো যে সে কোথাও আসছিল এবং কোনো কবরস্থানে ঢুকছিল। মনে পড়ে সে লাফ দিয়ে উঠে বসলো, উঠে বসে দেখতেছে সে এখনো ওইখানে বসা, এবং তার আশেপাশে কোথাও খড়ত খড়ত শব্দ হচ্ছে, খড় 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 শব্দ হচ্ছে, মানে মানে কেউ যদি কিছু নাড়াচাড়া করে, কিছু মানে মানে বলে না যে বিড়াল বা কিছু মাটি ছেলে উঠায়, সেরকম শব্দ হচ্ছে। তো শাহেদ তাকায় দেখে যে তার থেকে কিছুটা দূরে একটু জায়গায়, একটা ফাঁকা জায়গা, একটা কবরের মতো, সেখানে আলো পড়ছে হালকা, এই যে আকাশের চাঁদের আলোটা হালকা ভাবে পড়ছে, এবং সেটার মধ্যে একটা মেয়ে মানুষ বসে আছে, তার চুল চারিপাশে ছড়ানো, চেহারা দেখা যাচ্ছে না, সে দুই হাত দিয়ে মাটি বা কিছু
এরকম সরালো, এরকম মানে তাড়াতাড়ি হাত দিয়ে সরায় সে কিছুটা টেনে বের করলো। সে দেখলো যে মেয়েটা কিছুটা টেনে বের করে তার মুখে দিয়ে টান দিয়ে খাচ্ছে এবং কড়কড় করে শব্দ হলো, অনেকটা হাড্ডি ভাঙলে বা হাড্ডি চিবালে যেরকম শব্দ হয় সেরকম। ওই অবস্থায় মেয়েটা তার দিকে মাথা তুলে তাকালো। তো মাথা তুলে যখন তাকাইছে, শাহেদ দেখলো যে ঠিক ওই যে অন্ধকারটা, একদম অন্ধকার একটা মুখ, সে চাঁদের হালকা আলোতে দেখতেছে চুল চারিদিকে ছড়ানো, আর তার হাতে কিছু একটা এবং কড়কড় কড়কড় শব্দ আসতেছে যেমন হাড্ডি চাবালে যেরকম, মুখের জায়গাটা পুরো অন্ধকার। শাহেদ প্রচন্ড ভয়ে সে দৌড় দিল, ওখান থেকে এক লাফে উঠে দৌড় দিল। দৌড়াচ্ছে, তার পিছনে কেউ আসতেছে সে বুঝতে পারতেছে না, পিছনে কিছু চিন্তাও করতেছে না, সে শুধু সামনের কথা চিন্তা করতেছে। দৌড়ায় সে রাস্তায় পড়লো, রাস্তা দিয়ে বের হয়ে সে দৌড়াচ্ছে। একটা সময় সে দূর থেকে দেখতে পেলো যে তাদের সে যে বাড়িতে চাকরি করে আর কি, আবিরদের নানা বাড়ি সেটা। তো দৌড়ায় সে একদম শেষ মাথায় এসে রাস্তার কোনা দিয়ে এসে দৌড় দিয়ে ওই বাসার দিকে নামলো। তো তার চিন্তা হচ্ছে সে একেবারে যে বাড়ির মূল ফটকে, যেখানে নাকি তার মনিবরা থাকে যেখানে, সেখানে নক করবে সে। তো সে ওই অনুযায়ী দৌড়ায় যাচ্ছে। তো সে পুকুরের পাড়ে দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে ঠিক পুকুরের পাশ থেকে একটা হাত এসে তার পা চেপে ধরলো। তো শাহেদ জোরে একটা চিৎকার দিছে, তার যতটুকু মানে তার বুকে জোর ছিল, জোরে চিৎকার দিয়ে সে আবিষ্কার করলো তাকে টেনে পানিতে নামায় নিল হাতটা। এবং সে একেবারে বুঝতে পারলো সে পানিতে ডুবে যাচ্ছে, ভুড় করে একদম পানির নিচে চলে যাচ্ছে, তার শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এরকম একটা অবস্থা। একটু পরে দেখলো তাকে আবার ভাষায় তুললো, তার মাথা উঠলো, আবার ডুবাইলো, মানে তাকে চুবাচ্ছে পানির ভেতরে বারবার। এরকম যখন কিছুক্ষণ হয়েছে তখন তার মানে একবার দম চলে যাবে, সে পানি খেয়ে ফেলছে অনেকগুলা। এরপরে তখন শেষ মুহূর্তে তার যখন নাকি জ্ঞান চলে যাচ্ছে, তখন সে মানে বুঝতে পারলো তার আশেপাশে কিছু একটা লাগলো এবং সে শব্দ শুনলো অনেক কিছু অস্পষ্ট ভাবে। সে বুঝতে পারলো তাকে জাল, তার শরীরে জাল লাগছে, মাছের জালের মতো। তারপর সে আবার জ্ঞান হারাইলো। তো যখন তার হুঁশ ফিরছে, সে তাকায় দেখতেছে তার দিকে 2-3 জন তাকায় আছে, বাড়ির মালিক মানে আবিরের মামা আর আরো কিছু মানুষজন। ভোর হয়ে গেছে, আকাশটা ফর্সা হয়ে গেছে এবং তার মানে সে তাকানোর পর সে আবার মুখ দিয়ে পানি বের করলো, তার পেটের মধ্যে আরো পানি ছিল, বেরোলো, হুড়ুস করে বের করে দিল পানি। তারপর আবিরের মামা তাকে বলে শান্ত হও, কি অবস্থা। তাকে ঘরে নিয়ে শোয়ানো হলো চকিতে এবং তার শুশ্রূষা করা হলো, হাতের পায়ে মানুষ সরিষার তেল মালিশ করে দিল। তো সে বলতে পারতেছে না কি হয়েছে। তো যাই হোক, তাকে রেস্ট নিতে দেওয়া হইলো, পাশে মানুষ বসায় রাখলো আবিরের মামা। এবং একটু পরে কবিরাজ খবর দিল, মানে কবিরাজ মানে গ্রামে এরকম থাকে কবিরাজ, যারা এই চিকিৎসা করে, আয়ুর্বেদিক ওষুধ টষুধ দেয় এবং অনেক কিছু। তো সে আসলো এবং মসজিদের ইমাম সাহেবকেও বলা হলো যে ছেলেটা মনে ভয় পাইছে বা কিছু, কি ব্যাপার। তো কবিরাজ তাকে দেখে বললো যে ওই ওষুধ টষুধ দেন, এরকম ওষুধ কিছু, ওই যে যেগুলা জ্বর টরের ওষুধ হয় এগুলো দিল, তার নিজেরও কিছু ওষুধ দিল। আর ইমাম সাহেব বললো যে কি হয়েছে। তো শাহেদ নাকি ইমাম সাহেবের কাছে সব বলা শুরু করলো যে কি হয়েছিল তার পুরো ঘটনাটা। যখন বললো, ইমাম সাহেব বললো যে তো ঘটনা তো আসলে খারাপ। ওই আবিরের মামাকে বললো যে ওই আম গাছের নিচে জল বিয়োগ করছে, তো এর ফলে ওকে এইভাবে ওখানে নিয়ে গেছিল আর কি, ক্ষতি করতে, পানি তো করতো। তো ওরে আপাতত আর এখানে রাখো না। বোঝা যাচ্ছে যে তাকে আসর করে নাই, জাস্ট ভয় দেখাইছে ও মারতে চাইছে পরে। তা আপাতত শাহেদকে আর রাখো না এখানে। তো এটা বলে দেয় ইমাম সাহেব, দোয়া দুরুদ পড়ে দেয়, বলে যে রাতের ঠিক নাই কখন কি বাড়ি খোলা জায়গায় থাকে এরকম, আর এই ঘরটাতে তোমরা মানুষ রাখছো ঠিক করো না। ইমাম সাহেব বললো যে এটা তো তোমাদের আগের থেকে জানা কথা, তোমাদের এখানে এরকম আগে হয়েছে, কেন আবার আরেকজনকে এখানে রাখতে গেছো? জায়গাটা খোলা, আর যদি রাখতেই যাইতা তাহলে তোমরা সুন্দর করে ঘরটাকে বন্ধ করে নিতা, চারপাশ থেকে দেয়াল টেয়াল করে দোয়া দুরুদ পড়ে আমাদেরকে এনে বন্ধ করাইতা ঘরটা, তারপরে একটা করতা। তো এইরকম ভাবে এটা রেখে এখানে খোলা জায়গায় মানুষ রাখছো, এগুলো বলে। তখন আবিরের মামা বলে যে না, ঘরটাকে আসলে বন্ধ করাবো হুজুর, এইভাবে আর রাখবো না, আর শাহেদ চলে যাক বাড়ি, পরে আসুক, আর আপাতত এবার তো ফসল টসল কেটেই ফেলছে। তো যাই হোক, শাহেদ তখন ওই দিন তাকে আর ওই বাইরে রাখে না, তাকে ওই ঘর, তাদের ঘরের মধ্যেই বাইরে একটু বারান্দার মতো যে ঘরটা ছিল ওখানে রাখতে দেয়। ওইটা তো পুরাপুরি ঘরের ভেতরের অংশ, তো ওখানে থাকে। এবং 2-1 দিন পর একটু সুস্থ হলে তাকে তার বাড়ি পাঠায় দেয়, টাকা পয়সা দিয়ে, মানে তার যে পাওনা দেনা দিয়ে, বলে যে পরের বছর যদি সে আসতে চায় আসতে পারে, এই বলে বিদায় দেয়। তো যাই হোক, শাহেদ নাকি পরে বাড়ি যে ভালোই ছিল, তার আর সমস্যা হয় নাই। তবে ওই ঘরটার আশেপাশে নাকি এরপর থেকে মানুষ আরো উল্টাপাল্টা জিনিস দেখতো। রাতের বেলা হঠাৎ করে ঘর থেকে কেউ বেরোলে দেখতো যে ঘরের মধ্যে কেউ বসে আছে, বিশেষ করে ওরকম একটা মহিলা, চুল টুল ছাড়া, ওই যে বিছানার উপর বসে আছে।
এগুলো দেখার পর তারা পরবর্তীতে সেই ঘরের ওই এই খোলা জায়গাগুলোতে বেড়া দিয়ে দেয় এবং সে ঘরটাকে বন্ধ করে দেয় ইমাম সাহেবের সাহায্য নিয়ে। মানে ইমাম সাহেব পরবর্তীতে আরও তার ছাত্রদেরকে এনে সেই জায়গায় দোয়া দুরুদ পড়ে এবং সেই ঘরের মধ্যে বিভিন্ন রকম জিনিস দিয়ে তিনি যেভাবে করেন তার কায়দায় সেটা বন্ধ করে দেন এবং এরপর থেকে নাকি ওইখানে আর কিছু এরকম আসতো না। তবে ওই ঘরটাতে কেউ থাকতো না, ভয় পাইতো সবাই, ঘরটা ওইভাবেই থাকতো, যদিও পরে ওটার টিনের দিয়ে বেড়া দিয়ে দিয়েছিল চারিপাশে, তারপরে কেউ থাকতো না এবং কেউ ওখানে একা যেয়ে কিছু রাখতেও ভয় পেত, সাথে করে মানুষ যেত। যদিও বন্ধ করে দিয়েছে ইমাম সাহেব, তারপরেও মানুষ সাথে কেউ যেত এটা বন্ধ করতে। তো এইভাবেই ওই ঘরটা রয়ে যায়। তো এই ছিল আবিরের পাঠানো ঘটনা তার নানা বাড়ির। এবং এরকম কিন্তু অনেক বাড়িতে এরকম ঘর আছে, অনেক বাড়িতে গ্রামে কাচারি ঘর আছে যেখানে নাকি মানুষ ভয় ভয় বা ওইরকম ঘটনা আছে যে এরকম ব্যাপার স্যাপার। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এইটা 1994-95 দিকের ঘটনা। রেফাত ভাই যেটা শেয়ার করেছেন, তিনি এমন একদিন একজন তার কাছে আসে হচ্ছে মসজিদ হয়ে। তো তখন তিনি বাসায় ছিলেন, আসরের ওয়াক্তে নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে রওনা হবেন। তো একজন লোক তার কাছে আসে এবং এসে তিনি বলেন যে অমুক জায়গায় একজন লোক আছে, আসলে বিপদে পড়েছে কে সেটা তিনি প্রপারলি বলেনি, বলেছেন যে ওই জায়গায় গেলে হয়তো একটা বাচ্চা ছেলের জীবন বাঁচতে পারে। তো বাচ্চা ছেলে বলতে ছেলেটার বয়স 10-12 বছর। পরিবারের সবার আপ্রাণ চেষ্টাতেও কোনো ধরনের সম্ভাবনা খুঁজে পাচ্ছে না ছেলেটাকে রক্ষা করার। ছেলেটা প্রতিদিন রাতের বেলায় নাকি বেশ বড় ভয়ানক স্বপ্ন দেখে নাকি কাউকে দেখে, সেরকম কিছুর একটা আভাস দেয়। তো তখন ইমাম সাহেব কিন্তু তার সাথে প্রায় সময় বিভিন্ন কাজে যেত। সেই ইমাম সাহেবকে নিয়ে ওই জায়গাটায় যাওয়ার কথা তাকে বলা হয়। তো ইমাম সাহেবের সাথে তিনি প্রথমে এই জায়গাটাতে সাথে যেতে রাজি হন না, কারণ আসলে তিনি ব্যাপারে কিছু জানতেন না। অন্যান্য সময় দেখা যেত যে কোনো ক্ষেত্রে কোনো একটা নিউজ আসার সাথে সাথে রেফাত ভাইয়ের ওস্তাদেরা তাকে নক করতো বা তাকে বলতো হ্যাঁ এই জায়গায় যাও, ওই জায়গায় যাওয়া যাবে। এইটার ক্ষেত্রে কোনো ধরনের আভাস আগের থেকেই আসে নাই, অনেক আগের থেকে দিয়ে রাখতো ওস্তাদেরা যে তোমার কাছ থেকে একটা কেস আসতে পারে, তুমি দেখো কি অবস্থা, তুমি যেতে পারবা কিনা। কারণ সব কেসগুলো তো আসলে সবসময় ওস্তাদেরা যে সলভ করতে পারে না, আসলে তাদের রেফাত ভাইয়ের হেল্প লাগতো। তো রেফাত ভাই যেটা বলে যে আমি জানি না আপনারা কি ধরনের কেস নিয়ে আসছেন। আসলে যে কেসটা নিয়ে আসছে সেটা একদমই ধোঁয়াশা, যে যিনি খবর নিয়ে আসছেন তিনি একদমই জানেন না, তিনি পরিবারের কেউ না, তিনি বাইরের কেউ। তো তিনি বাচ্চাটার কথা বলছেন বারবার যে ভিকটিম হচ্ছে একটা বাচ্চা ছেলে, সে প্রতিদিন রাতের বেলায় খুব খারাপ অবস্থা ছেলেটার হয়ে যায়। সেটাকে কয়েকবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ডক্টর আসলে তোমার কেমন কিছু বলেনি, কোনো ধরনের খারাপ কিছু ধরতে পারেনি। তো সবাই মনে করতে থাকে যে ইফেক্টটা কোন জায়গা থেকে এসছে। তো এরকম কিছু একটা রেফাত ভাই শোনে। তো রেফাত ভাই তখনও বুঝে নাই, কারণ কেসটা তার কাছে ক্লিয়ার ছিল না, তিনি একটু কনফিউজ ছিলেন। তো যেই জায়গাটার কেস আসে সেই জায়গাটায় আরেকটা কেস রেফাত ভাইয়ের ছিল। তো সেটার কি অবস্থা এবং সেটা কেমন আছে সেটাকে জানার জন্যই রেফাত ভাই আসলে মূলত সেই জায়গায় যায়। নর্মালি রেফাত ভাইকে নিয়ে যাওয়া হয়, তিনি বলেন যে আমাকে ঠিকানা দিয়ে যান, আমি যদি আসি আমি হঠাৎ করে আসবো, আমি আপনাদের জানিয়ে আসবো না। তো এইটা হচ্ছে মার্চ এপ্রিলের দিকে 1994 অথবা 95 কোন একটা সাল, তার আসলে রেফাত ভাই আমাকে এক্সাক্ট সালটা বলতে পারেন নাই। 94-95 যে কোনো সময় হবে। ইমাম সাহেবকে তিনি নিয়ে যান। যেদিন রওনা দেন সেদিন ঢাকার থেকে রওনা দেন এবং প্রচন্ড বৃষ্টির মাঝখানে রওনা দেন। প্রথমে চিন্তা করেছিলেন যে আসলে তিনি যাবেন না, গেলে কোন ধরনের সমস্যা হয়, আর এমন বৃষ্টি, আর উনি মনে করছিলেন যে বৃষ্টির বাধা পড়লো কিনা, জানি না কি হয়। তো তিনি বৃষ্টির মধ্যেই রওনা দেন এবং রওনা দিতে দিতে তার সন্ধ্যা হয়ে যায়। বাস ছিল রাত্রে 11টায়। তো পরে বৃষ্টি থামে রাত্রে 9:30-10টার দিকে, তখন তারা বাসার থেকে বের হয় এবং তার বাসার কাছাকাছি বাস স্টেশনে বাসে ওঠে এবং বাস নামায় তাদের কুমিল্লার আশেপাশে কোনো একটা জায়গায়।
রাত তখন 3টা, 3:30, 4টা বাজে আর কি। তো কুমিল্লা যেই জায়গাটার কুমিল্লা আসলে এক্সাক্ট লোকেশনটা তিনি আমাকে বলেননি, এবং যতটুকু বলেছেন যে কুমিল্লার আশেপাশে লোকেশনটা তিনি আমাকে বলেননি। তো যেই জায়গায় পৌঁছানোর পরে ওই জায়গায় তো সম্পূর্ণ অন্ধকার, আর উনি তো কাউকে না জানিয়ে গেছেন। তো উনি আসলে ডিসিশন নেন যে ওখান থেকে মসজিদে যেয়ে সকালবেলাটা পর্যন্ত মসজিদে কাটাবে না, কিছুক্ষণ পর যেহেতু ফজরের আজান দিয়েই দিবে, তো শুধু শুধু কষ্ট করে বাড়িতে যাওয়ার দরকার কি এত রাতে, ভোরবেলা সবাইকে ডিস্টার্ব করে, এর থেকে ভালো মসজিদে যেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরে ওখান থেকে চলে যাবে। তো আশেপাশে মসজিদ খুঁজতে খুঁজতে তার একটা মসজিদ পায়। তো রেফায়েত ভাই মসজিদ থেকে নামাজ শেষ করে বের হবে। তো ওই সময় প্রচন্ড বৃষ্টি, কোনোভাবেই বের হওয়া যাচ্ছিল না, ছাতাও নিতে পারেননি তারা। এখন বৃষ্টির পর ফজরের নামাজের পর মসজিদ পুরো খালি, আর প্রচন্ড মুষলধারে বৃষ্টি। মসজিদের ভেতরে তো আর ঘুমানোর কোনো ব্যবস্থা হয় নাই, ঘুমাইতে হয় হলো মসজিদের বাইরের বারান্দায়। তো যেহেতু গ্রামের মসজিদ, বাইরে একটা জায়গায় ঘুমানোর জায়গা আছে, ওই জায়গায় লাশের খাটিয়া টাটিয়া সব একসাথে জড়ো করা। সকালবেলা মক্তবের জন্য যে বাচ্চারা ছোট ছোট টেবিল, সেই ছোট ছোট টেবিলও রাখা আছে। তো রেফায়েত ভাইদেরকে বলা হয় যে আপনারা যেহেতু আসছেন দূর থেকে, তো এক কাজ করেন এই জায়গায় বিশ্রাম নেন, আমরা এখন চলে যাব। আর আজকে নাকি যিনি মক্তবে ক্লাস নেন তিনি ওই হুজুরটা নাই। তো রেফায়েত ভাই আর ইমাম সাহেব এভাবে চুপ করে বসেছিলেন। ইমাম সাহেবের মধ্যে দিয়েছে ঘুম, কারণ ঘুম ধরেছে, অনেকক্ষণ জার্নি করেছে, ঘুম ধরেছে, ঘুমিয়ে গেছেন। তো তখন বাজে হচ্ছে সকাল 5:30, 5:45। রেফায়েত ভাইয়ের একটা সময় তন্দ্রা লেগে আসে, রেফায়েত ভাই ঘুমিয়ে যায়। আর যেই বাড়িতে যাবেন তারা আসলে কেউ জানেন না যে আসলে রেফায়েত ভাই যাচ্ছেন। আর এটা এমনও না যে ঘটা করে যাচ্ছে অথবা 2-1 দিনের মধ্যে গেছে, না, সেই লোক আসার অ্যাটলিস্ট 25 থেকে 27 দিন পরে রেফায়েত ভাই সেই জায়গাটায় যায়। যেহেতু ঠিকানা দিয়ে গিয়েছিল, আর রেফায়েত ভাইয়ের সাথে সাথে যায় নাই, ওইখান থেকে কেউ কন্ট্যাক্ট করে নাই রেফায়েত ভাইয়ের সাথে। তো রেফায়েত ভাই ওই বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে ওই বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন। ঘুমানোর মধ্যেই, তন্দ্রা লাগার মধ্যে তিনি তন্দ্রার মধ্যে একটা জিনিস দেখে যে তিনি পাহাড়ের উপরে। রেফায়েত ভাই বলে যে আমার পরিষ্কার মনে আছে স্বপ্নটা এরকম যে, তো আমি তন্দ্রা লেগে গেছে, আমি পাহাড়ের উপর থেকে পিছলে পড়ে গেছি। আর উনি যে পিছলে পড়ছে, উনি হঠাৎ করে দেখেন যে তিনি একটা গাছের ডালের সাথে ঝুলে আছে, ওনার পায়ের সাথে কিছু একটা পেঁচিয়ে আছে, এবং যেই জিনিসটা পেঁচিয়ে আছে সেটা একটা সাপটা ওনার পাটা ধরে রেখেছে, এবং উনি ঝুলে আছে গাছের সাথে। উনি পাহাড় থেকে পিছলে পড়ানে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙে একজনের স্পর্শে। তো এরপরে ঘুম ভাঙার পর দেখে ইমাম সাহেব বলে যে চলেন, সকাল 9টা বাজে, বাড়িতে যাওয়া যাক, যে বাসায় সমস্যা, আপনার কাছে তো ঠিকানা আছে তাই না, চলেন, আপনি তো ঠিকানা নিছেন। তো বলে যে হ্যাঁ ঠিকানা আছে। তন্দ্রা লাগার সাথে সাথে এতক্ষণ হয়ে গেছে, ঘুমাবে, এটা রেফায়েত ভাই চিন্তা করেন। বৃষ্টি তখনও পড়ছিল, আসলে ওই সময়টায় বেশ বৃষ্টি, আর আগের দিন রাতের বেলা কালবৈশাখী ঝড় হয়েছে। ঝড় মানে কালবৈশাখীর মতোই ঝড়, তো প্রচন্ড ঝড় হয়েছে। তো রেফায়েত ভাই ইমাম সাহেবের সাথে পরে হাঁটা দেয়, একটা পর্যায়ে হাঁটতে পারে না, পরে সেখান থেকে ভ্যানে করে, রিক্সায় করে, তখন তার এরকম অটো ছিল না, আর রাস্তাঘাট ছিল পাকা রাস্তা। এখন তো সব জায়গায় পাকা রাস্তা, তখন পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা। তো কাঁচা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে একটা পর্যায়ে রিক্সা, ভ্যান এরকম করে প্রায় 9.5 মাইল রাস্তা তাকে পাড়ি দিতে হয় সেই মসজিদ থেকে। রেফাত ভাই বলে যে ভাই মজার কষ্ট যে আমি যেই জায়গায় নামলাম সেই জায়গা থেকে আমাকে সেই বাড়ি পর্যন্ত যেতে 9.5 মাইল রাস্তা। গ্রামের 9.5 মাইল অনেক রাস্তা, ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যে আবারও একটু রিক্সা, আবার একটু ভ্যান, সেখানে রিক্সা চলে না, মাটির রাস্তা, কিছু জায়গায় হচ্ছে ইটের রাস্তা, খুব মানে একদম গহীন অরণ্যের ভিতরে বাসা, এরকম অবস্থা। তো উনি যখন বাড়ির কাছাকাছি পৌঁছায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লেগে যায় আর কি। তো তখন জোহরের আজান দিবে অবস্থা। তো বাড়ির ছেলেপেলেরা সব দেখে যে পুকুরে গোসল টোসল করছে। তো উনি যখন বাড়ির মধ্যে পৌঁছায়, বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি, নিচতলা পুরাটা হচ্ছে পাকা, উপরে পাকা অংশ, অর্ধেক অংশ ছাদ, অর্ধেক অংশ খোলা। সেই বাড়িটা সে এলাকার মধ্যে বেশ নাম করা একটা বাড়ি, অনেক মানুষের সমাগম। কি রে ভাই, রেফায়েত ভাই তো পুরা তাজ্জব হয়ে গেল যে অনেক মানুষের সমাগম, কাহিনী কি, ঘটনা কি? ঘটনা খুবই গভীর, কিন্তু
আসলে যেই বাড়িতে তিনি আসছেন বা যেই সমস্যার জন্য আসছেন সেটা আসলে ওই মুহূর্তে কোনো কিছু মাথায় রেফাত ভাই ঢুকছিল না। যে বাড়িতে গেছেন সেই বাড়িতে দেখেন যে বাড়ির সামনে একটা উঠানের মধ্যে প্রচুর মানুষ, একটা লোক টেবিলের মধ্যে বসে বসে সবার কাছ থেকে 2 টাকা করে নিচ্ছে। তো উনি আসলে বুঝেননি যে 2 টাকা করে নিচ্ছে এটাকে। আমি আসলে ঠিকানাটা এক্স্যাক্টলি বলছি না, কিছু জিনিসের বাধ্যবাধকতা আছে। রেফাত ভাইও বলেছেন যে তিনি বলবেন না, তো বলেননি তিনি, এখন আর সেটা নাই। তো জাস্ট এতটুকু বলি যে সেটা হচ্ছে একজন কবিরাজের বাড়ি। রেফাত ভাইয়ের তো আসলে বাড়ি চিনতে সমস্যা হলো না, সে রেফাত অলমোস্ট মাথা চুলকাচ্ছে যে আমি আসলে কোথায় আসলাম। এত মানুষ, ভিড়ের যন্ত্রণায়, কেউ গাছের নিচে বসে আছে, একটা ছাউনি করা আছে, সেই ছাউনির মধ্যে বসে আছে, কারো হাতে খাসি, কারো হাতে মুরগি, মানে কারো হাতে লাউ, বাড়ির লাউ, এই সেই পুরা এলাহি কাণ্ড। মানে পুরো উঠানে কমপক্ষে 150 থেকে 200 মানুষ একজন একজন করে সিরিয়ালি ঢুকছে। আর ওই বাড়িটার মধ্যে, যেটা পাকা বাড়ি, সেইখানে কেমন একটা গালিচা টাইপের কিছু একটা দেওয়া। রেফাত ভাই বললেন যে আমার দেখলাম যে বাড়ির উত্তর দিকে একটা ঘর আছে, যেই ঘরে একজন একজন করে ঢুকছে, এবং সেই ঘরের মধ্যে বাইরে থেকে মনে হলো যে ভিতরের যে জানালাটা, ওই বাইরে যে জানালাটা আছে সেখান দিয়ে কেউ একজন কাউকে বাতাস করছে। তো রেফাত ভাই আসলে উৎসুক জনতার মতোই, আসলে রেফাত ভাইকে যিনি খবর দিয়েছেন বা রেফাত ভাইকে যিনি খবর দিয়ে নিয়ে গেছেন, তার ওই জায়গায় যে উপস্থিত থাকবার কথা, এটাও রেফাত ভাই এক্সপেক্ট করছিলেন, কিন্তু ওখানে ওই যিনি খবর দিয়েছেন তিনি নাই। পুরো বাড়ির মধ্যে মানুষজন। তো রেফাত ভাই খুব সাধারণ দর্শক হিসেবেই সে জায়গায় গেছেন। তো রেফাত ভাই বলছেন যে উনি খালি এতটুকু দেখতে পাচ্ছিলেন, এই জোহরের ওয়াক্তেই আজান দিচ্ছে কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নাই। একটু পরে একজন লোক দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে নিজে খালি মুখে আজান দিলেন। ভিতরে একটা ছোটখাটো মসজিদ আছে। মসজিদ বলতে যে টিন শেডের ঘর, যেখানে নামাজ হয়। যারা আসে তারা হচ্ছে অনেকটা পীর বাবা বা কবিরাজের মুরিদ বা কিছু একটা, কবিরাজের কাছে আসছে সলিউশনের জন্য। সেই জায়গায় কিছু জায়গায় জামাতও হয়। তো রেফাত ভাই আসলে সত্যি কথা সেই জায়গায় জামাতের জন্য দাঁড়ান, নামাজ কালাম শেষ করেন, এবং যিনি নামাজ পড়ান তাকে জিজ্ঞেস করলেন যে ভাই এটা কি কার বাড়ি, এটা আমাকে একটু বলবেন, এটা কার বাড়ি? আমি এই ঠিকানায়, এই বাড়িতে একজনকে খুঁজছিলাম, এই বাড়ির মানে এই লোকটাকে আমি কোথায় পাবো? তো তিনি বললেন যে উনার নাম, উনি তো আমাদের বাবা, উনি তো আমাদের বাবা। বলে বাবা মানে? বলে যে এটা তো ওনারই বাড়ি, উনি বাবা, উনি অনেক বড় পীর, অনেক বড় কবিরাজ। তো আপনার কি সমস্যা? রেফাত ভাই, এখন আপনাদের নিশ্চয়ই একটু শুনতে ডিফারেন্ট লাগছে। রেফাত ভাই বললেন যে আসলে আমি একটা অন্য কাজে আসছিলাম, আমার সাথে কি ওনার দেখা করানো সম্ভব? যে পরিমাণ মানুষ দেখলাম তাতে তো মনে হলাম ওনার অনেক মুরিদ আছে। বলে হ্যাঁ, ওনার অনেক মুরিদ, এবং এইসব মুরিদরা দূর দূরান্ত থেকে আসছে। অনেকে হাঁটতে পারে না, অনেকে হাত চালাতে পারে না, হাত নাড়াতে পারে না, অনেকে পঙ্গু, অনেকের বাসার সমস্যা, এই সমস্যা। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলেই আপনাকে বাবা দেখবে। আপনি 2 টাকা দিয়ে একটা টিকিট কাটেন, আর যদি আপনি তা না কাটেন তাহলে আপনি বসেন, ফ্রিতেও তিনি দেখেন। আপনাকে সিরিয়াল নিয়ে বসতে হবে, এবং যখন আপনার সিরিয়াল আসে তখন আপনাকে বাবা ডাকবে। তখন রেফাত ভাই বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু আমি যে ওনার কাজে আসছি, আমি অনেক দূর থেকে আসছি, আমি একটু জানতে চাই ওনার সাথে কি আমি কিছুক্ষণ কথা বলতে পারবো? বা এই লোকটা কি, ওনার নাম, যেই লোকটা আসলে ওনাদেরকে ওই ঢাকায় গিয়ে খবর দিয়েছিলেন ওই মসজিদের মাধ্যমে, ইমামের থ্রুতে, সেই লোকটার নাম হচ্ছে সিরাজুল। তো ওই লোকটা বলে, সিরাজুল ভাই উনি তো আমাদের বাবার শালা হয়, সম্পর্কে শালা হয়, উনি আপনাকে খবর দিল, বুঝলাম না। তো বলে যে উনি কি এই বাসায় থাকে? বলে যে উনি এই বাসায় থাকে, উনি একটু দূরে থাকে, এখন উনি তো এই বাসায় মাঝে মধ্যেই আসে, কিন্তু এই বাসাতে তো এই কয়েকদিন আমি ওনাকে দেখি নাই। ওনার বাড়ি তো এই বাসা এখান থেকে আরো দূরে, এখান থেকে মেলা দূরে, 20 মাইল দূরে এখান থেকে ওনার বাড়ি। তো উনি তো এর মধ্যে আসে নাই। বলে যে ওনাকে কি কোনোভাবে খবর দেওয়া সম্ভব? বলে যে খবর দেওয়া সম্ভব, কিন্তু এখনই সম্ভব না। কিন্তু তখন রেফাত ভাই বলে যে তাহলে আপনি আমাকে বাবার সাথেই একটু দেখা করায় দেন, আমি বাবার সাথে কথা বলে চলে যাবো, দরকার হয় আমি থাকলাম, কিন্তু আপনি আমার খবরটা পৌঁছান, বলবেন যে ঢাকা থেকে
ঢাকা থেকে রেফায়েত নামে একজন আসছেন, যিনি আপনার সাথে দেখা করতে চান, এবং এই জায়গায় কি এরকম কোনো ছেলে আছে কিনা। ছেলেটার নাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ নামে কোনো ছেলে আছে কিনা। তখন ওই লোক কাগজটা হাতে নিয়ে, ইমাম সাহেব লিখে দিলেন, কাগজটা হাতে নিয়ে গেলেন, এবং 10 মিনিটের মাথায় রেফায়েত ভাইকে সেই পীর সাহেব ডেকে পাঠালেন। পীর সাহেব যখন ডেকে পাঠালেন, রেফায়েত ভাই পীর সাহেবের রুমে ঢুকলেন। তখন প্রচুর মানুষ, তপ্ত রোদ, মানুষজন অপেক্ষা করছে, বৃষ্টি নাই, রোদ উঠেছে, তপ্ত রোদ, মানুষজন অপেক্ষা করছে। লাস্ট কয়েকদিন যাবত তুমুল বৃষ্টির পর এই রোদটা অনেকদিন পর সবাই দেখা। তো সবার 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 অপেক্ষা, এবং সবাইকে ডিঙিয়ে রেফায়েত ভাই চলে যাচ্ছে। তো অনেকে আটকায়, আপনি সিরিয়াল ছেড়ে যাচ্ছেন কেন, আপনার কি এখন সিরিয়াল নাকি, আমার সিরিয়াল এখন, এই সেই প্রচুর অনেক কিছু। রেফায়েত ভাই দেখলেন যে রেফায়েত ভাইয়ের পেছনে পেছনে অনেকগুলো সাপ এগিয়ে আসছে, কালো সাপ। রেফায়েত ভাই জাস্ট পিছনে তাকালেন, এতগুলা মানুষের ভিড়, তার চোখের মধ্যে সেই সাপগুলা নজরে পড়লো। মনে হলো যে এক একটা সাপ হচ্ছে 40-50 ফিট লম্বা। এই সাপগুলো তাকে ফলো করছে, এবং যেই সাপের মাথা তার পেছনে তাকে ফলো করে আসছে, সেই সাপের লেজ রেফায়েত ভাই দেখতে পাচ্ছে না। রেফায়েত ভাই এতটুকু খেয়াল করলেন জাস্ট। তখন অলরেডি জোহরের ওয়াক্ত শেষ করার পরে অলরেডি দুপুর 2:30 বাজে, 2:30-3টা বাজে। তো রেফায়েত ভাই বললেন যে আমি যখন ওই ওনার ঘরে ঢুকবো, ঘরে ঢোকার সাথে সাথে আমি পেছনে তাকানোর পর আর সাপটাকে দেখলাম না। তো আমি বুঝলাম যে সাপটা আমাকে ফলো করছিল, অথবা সাপটা এখানে আছে, আমাকে দেখার পর রেগে গেছে। রেফায়েত ভাই ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে 2 জন পুরুষ, যে প্রায় লম্বায় 5.5 ফিট, 6 ফিট, 5.5 ফিট, 5 ফিট, 5.5 ফিটের মতো লম্বা। তারা 2জনই সবুজ কালারের পাঞ্জাবি পরা, এবং 2জনই একটার মাঝখানে মুরব্বী, যার বয়স কমপক্ষে 55 থেকে 60 বছর হবে, তাকে বাতাস করছে, এবং সেই লোকটা চুপ করে তসবিহ গুনছে এবং চোখ বন্ধ করে রেখেছে। রেফায়েত ভাই সামনে যেয়ে বসলেন, বললেন যে আপনার নাম কি অমুক? আমি তো জানি না এটা পীর বাড়ি বা কবিরাজের বাড়ি, আমি বুঝি নাই আর কি। আসলে আমি তাহলে পরে আসতাম, আমাকে তো ঢাকাতে সিরাজুল নামক এরকম একটা লোক খবর দিয়েছিল, আপনি এখানে আব্দুল্লাহর বাবা, নিশ্চয়ই আপনি। তা আমি আব্দুল্লাহর ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি। তো উনি দেখলেন, রেফায়েত ভাই দেখলেন যে পীর সাহেবের ঘুম ভাঙলো, পীর সাহেবের চোখ খুললো। পীর সাহেব বললেন যে আমি আপনার অপেক্ষায় ছিলাম। রেফায়েত ভাই বললেন আপনি আমার অপেক্ষায় ছিলেন না, আমি কে আমার অপেক্ষায় থাকে সেটা আমি ভালো করে জানি। আপনি এখনো আমাকে মনে করতেছেন আমি আপনার রুগী, আসলে আমি আপনার রুগী না। বাইরে আপনার প্রচুর রুগী অবস্থান করছে, আমি আপনার কাছ থেকে 2 মিনিট সময় নিব, এর মধ্যে আমি চলে যাব। জাস্ট আমি এতটুকু জানতে চাচ্ছিলাম যে আপনার ছেলের বয়স কি 12 বছর, এটা আমি শুনেছি। আর আপনার ছেলে, যতটুকু আমি আপনার শ্যালকের কাছ থেকে খবর পেয়েছি, আপনার ছেলে প্রায় সময় রাতের বেলা অজ্ঞান হয়ে যায়। তো আপনি পীর সাহেব হয়ে সেটা কিভাবে সম্ভব হয়? আপনি কি কোনো আমল টামল কম করছেন নাকি? বুঝলাম না। আপনি আমাকে দেখে চোখ খুললেন, আমার তো মনে হয় না আপনি লাস্ট 1-2-3 ঘন্টা যাবত ধ্যান থেকে চোখ খুলছেন। আমাকে দেখে ওরা চোখ খুললেন কেন? তো রেফায়েত ভাইয়ের প্রশ্নে মোটামুটি পীর সাহেব বিব্রত অবস্থায় পড়ে গেছে। তো বিব্রত অবস্থায় পড়ে রেফায়েত ভাই সে একদম ডিরেক্ট খাটের থেকে নেমে এসে রেফায়েত ভাইয়ের সাথে হ্যান্ডশেক করলেন, এবং হ্যান্ডশেক করার পরে রেফায়েত ভাইকে বললেন যে আপনি আমার মেহমান, আপনি আমার সাথে ওই বাড়িতে চলেন। তো রেফায়েত ভাইকে নিয়ে তিনি বের হয়ে যান, পুরা বাড়ি ভর্তি মানুষজন, সবাই একটু অবাক হয়ে তাকিয়ে থাকে যে এই লোককে নিয়ে কোথায় যাচ্ছে। তো ফার্স্ট অফ অল রেফায়েত ভাই বললেন যে দেখেন, আমি আপনার বাড়িতে কোনো ধরনের কাজ করতে পারবো না, আমি জাস্ট ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছি, ছেলেটার সাথে দেখা করে আমি চলে যাব। আমি দেখলে বুঝতে পারবো ছেলেটার কি অবস্থা। আমি আপনার বাড়িতে যাব না, আমি আপনার বাড়িতে খেতে পারবো না, কারণ কিছু খাবারের মধ্যে আমার অ্যালার্জি আছে, আর আপনার খাবারের মধ্যে আমার অ্যালার্জি মনে হয় একটু বেশি, কারণ আমি আপনাকে দেওয়া এই গরুর মাংস, খাসির মাংস খেতে পারবো না। আমি তো মোটামুটি শিওর আপনার কাছ থেকে, আপনি এইসব মানুষের কাছ থেকে জিনিসপত্র পাওয়া জিনিস রান্না বান্না করেছেন, সেটা আমার গলা দিয়ে নামবে না। বেটার আপনি আমাকে আপনার ছেলেটাকে দেখান, যেহেতু আমি এত দূরে আসছি, আমি আসলে আরেকজনকে দেখতে আসছিলাম, তার ফাঁকে আমি আপনার ছেলেটাকে দেখে যাব।
আর সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করব যে আপনি আপনার ছেলের ব্যাপারে কি কি জানেন, পরে আমি আপনাকে ছেলেটাকে দেখছি। বলে যে আমার ছেলেটা তো উপরে আছে, ঘুমাচ্ছে, আপনি আমার ঘরে বসেন। বলে না, আমি আপনার ঘরে বসতে পারবো না, আমি খুব খুব বেশি হলে আমি আপনার উঠানে বসতে চাই। তো বলে যে ঠিক আছে, আপনি আমার উঠানে আসেন। তো এর মধ্যে সব রোগীদেরকে, যেসব মানুষজন বীর বাবার সামনে মানে উঠানে বসেছিল, তাদের সবাইকে আরেক পাশে নিয়ে যাওয়া হলো এবং পীর সাহেবের সাথে কথা বলা শুরু করলো। তো উনি বললেন যে বলেন, আপনি আমাকে বলেন কি সমস্যা ছেলের, এবং ছেলের সমস্যা শোনার পরে ছেলেকে দেখব, দেখে বলে দিব কি করতে হবে। যতটুকু মনে হচ্ছে এই বাড়িতে আমি এখনো কিছু দেখি নাই, তবে এই বাড়িতে আপনার কাছ থেকে জানতে চাই আপনারা কিছু দেখেছেন কিনা। বলে যে আমরা প্রতিদিন একটা সাপ দেখি, আমাদের ভোরবেলা আমাদের দরজার পাশে একটা সাপ সবসময় পেঁচিয়ে থাকে। এই সাপটা যে একটা প্যাচ থাকে আমার ঘরের সামনে, এরপরে আরেকটা প্যাচ থাকে হচ্ছে আমার ছেলের ঘরের সামনে। আমরা বাসা রুম থেকে বের হলেই আমি প্রতিদিন সাপটাকে দেখি, দরজাটা কিছুক্ষণ খোলা রাখলে সাপটা আমার এখান থেকে চলে যায়। তিনি বললেন, রেফাত ভাই জিজ্ঞেস করলেন আর কি দেখেন। বলে যে সর্বপ্রথম সাপটা দেখেই আমাদের শুরু। আমরা প্রায় বছর খানেক আগের থেকেই সাপটা দেখা শুরু করি, এবং সাপটা দেখার পর আমরা কয়েকদিন পরে যখন সাপটা দেখছিলাম, মাসখানেক পর প্রতিদিন যে সাপটা আসতো তা না, সাপটা আসতো প্রতি বৃহস্পতিবার। আমরা প্রতি বৃহস্পতিবার ভোরবেলা সাপটাকে দেখতাম আমাদের ঘরের সামনে। কোনো ফেনা টোনা কিচ্ছু তুলে না, কিন্তু সাপটা অনেক বড়, অনেক লম্বা, কালো কুচকুচে সাপ, এবং সাপটার মধ্যে মনে হয় কুমিরের যেমন ডোরা কাটা চামড়া, সাপটার মধ্যেও সেরকম ডোরা কাটা চামড়া। এবং সাপটা যখন আমাদের দরজার সামনে থেকে চলে যেত, সাপটা যে জায়গাটার উপরে অবস্থান করছিল সেই জায়গাটা পুরো রক্তে ভরা থাকতো। এটা আমাদের প্রতি বৃহস্পতিবার সকালবেলার দৃশ্য, এটা আমরা রেগুলার দেখতাম। 1-2 সপ্তাহ দেখি নাই, কিন্তু মোরলেস 1-2 মাস আমরা এরকম দেখার পরে আমরা প্রতিদিন আমাদের উঠানের মধ্যে একটা কবরের মতো মাজার দেখা শুরু করলাম। সর্বপ্রথম আমার স্ত্রী তো পর্দার ভেতরে থাকে। তো রেফাত ভাই বলে যে এসব ভণ্ডামি ছাড়েন, পর্দার ভেতরে থাকে, আপনি আমাকে বলেন। উনি আমতা করছিল, আমার স্ত্রী দেখে এরকম। তো বলে যে এসব ভণ্ডামি ছাড়েন, বলেন আপনার স্ত্রী কি দেখেছে। বলে যে আমার স্ত্রী দেখলো যে আমাদের বাড়ির সামনে উঠানের মধ্যে একটা বিশাল বড় লাল গিলাফের মতো একটা কবর, সেই কবরটা অনেকটা মাজারের মতো। সেই মাজারটার চারিপাশে অনেক মানুষ অবস্থান করছে, এবং সেই মাজারের মধ্যে থেকে, মাজারের ওই কবরটার ভেতর থেকে একটা পানি বেরোচ্ছে। সেই পানিটা খুবই সুপেয়, এবং সেই সুপেয় পানিটা পান করছে অনেকগুলো কুকুর। রেফাত ভাই তো পুরা হয়ে গেল। বললো যে এরপরে আপনারা কি করলেন। বলে এরপরে আমরা চিন্তা করলাম আমাদের বাড়িটা হয়তো কোনো পবিত্র বাড়ি বা কোনো একটা কিছু, তখন আমরা এরকম জিনিস শুরু করলাম। আমাদের 1 বছর যাবত এই জায়গাটায় আমরা যখনই আমি রুগী দেখি, এবং আমার কাছে মনে হয় যে আমি যাই দিই সেটা আমার রুগীর কাজে আসে। তখন রেফাত ভাই আবারও বললো যে এসব ভণ্ডামি ছাড়েন, সত্য কথা বলেন, আপনি মাজার যেটা দেখেছেন আমি আপনার কাছ থেকে কোনো কথা শুনবো না, আমি আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাই। তো উনি ওনার স্ত্রীকে আনতেই চাইছিল না, আর উনি যে এসব ইনফরমেশনগুলো দিচ্ছিল সেগুলি দেওয়ার সময় খুব আমতা করে দিচ্ছিল। বলে আমি আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাই। এরই মধ্যে কোথার থেকে জানি স্ত্রীর ভাই হাজির। স্ত্রীর ভাই যিনি সিরাজুল ইসলাম, যিনি খবর দিয়েছিলেন, তিনি বলেন আসেন ভাই আপনি যে আসছেন অনেক খুশি হয়েছি, আপনি আসেন, আমার ভাগ্নেকে একটু দেখবেন। বলে যে আমি আপনার ভাগ্নেকে দেখবো, কিন্তু আপনার দুলা ভাইয়ের সাথে বলে ওনার সাথে কথা পরে বলেন, আপনি আমার ভাগ্নেকে দেখবেন, আসেন। তো ওনার সেই পীর সাহেব ওই জায়গাটায় মোড়ার উপরে বসে রইলেন, এবং রেফাত ভাইকে বাসার ভেতরে নিয়ে যাওয়া হলো। রেফাত বলে যে আরে এলাহি কাণ্ড। সেই জায়গায় তার স্ত্রী কান্না করছে, তার ছেলেটার সামনে যে দেখলাম যে ছেলেটা 12 বছর বয়স, ছেলেটাকে আঙ্গুলে তোলা যাবে এত পাতলা, মানে আপনি এক হাতে 1 মুঠ দিয়ে এই ছেলেটাকে তোলা যাবে। ছেলেটা এত পাতলা, এত শুকনা। ছেলেটা কথা বলতে পারে না ঠিক মতো, পানি খেতে পারে না, যেটুক পানি খাওয়ায় সেটা খুব জোর করেই খাওয়ানো হয়, সেটাও পারে না খেতে। মানে পানি খাওয়ার মতো শক্তিটাও ওই ছেলেটার ভেতর নাই। স্যালাইন দিয়ে রেখেছে, কোথার থেকে স্যালাইন দিয়ে রেখেছে, শল্য চিকিৎসক এসে স্যালাইন টেলাইন দিয়ে চলে গেছে। তো
রেফায়েত ভাই বললেন যে বাবা এত বড় পীর, ছেলের এই অবস্থা কেন? ছেলের কোনো অবস্থায় উন্নতি হতে পারে নাই? এটা বলার সাথে সাথে তো বিস্ফোরক মন্তব্য আসতে শুরু করে যে বাবা পীর কি করেছে না করেছে, ছেলের এই অবস্থা। এখন ছেলেটা নাকি প্রথম দিন একটা স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে ছেলেটা দেখে যে একটা কালো সাপ তাকে পেঁচিয়ে রেখেছে, পুরো শরীরটা সাপের দেহের সাথে পেঁচানো, শুধু মাথাটা ছেলেটার বের হয়ে আছে। এবং সেটা স্বপ্নে দেখার সাথে সাথেই সে তার বাবাকে জানায়, বাবা একটা সাপ আমাকে পেঁচিয়ে রেখেছে এবং সাপ তার মুখের থেকে লালা আমার মুখে মেখে মাখিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর পর। এটা আমি স্বপ্নে দেখেছি, পুরো শরীরটা দিয়ে পেঁচানো, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না এবং সাপটা তার মুখ দিয়ে আমাকে মুখ দিয়ে নিঃশ্বাস দিচ্ছিল, আমার শরীরটা ফুলে যাচ্ছিল বারবার। তো বাবা তেমন গ্রাহ্য করেনি। ওই মুহূর্তে তিনি কবিরাজ, ওই মুহূর্তে তিনি পীর হন নাই। এটা বছর খানেক আগের কথা। ওই মুহূর্তে কবিরাজ, তিনি পীর হন নাই। তখন ছেলেটার বয়স 11 বছর। তো বললো যে এটা উনি দেখলেও বাবা প্রথমে কোনো পাত্তা দেয় নাই, পরে নাকি দুয়া টুয়া পরে ফু দিয়ে দিয়েছে। এরপরে ছেলেটা বললো যে ঠিক একই স্বপ্ন, কিন্তু এবার একটু ভিন্ন ভাবে। ছেলেটা পুকুর পাড়ের মাঝখানে এবং ছেলেটাকে সেই সাপটা পেঁচিয়ে রেখে পুরা পুকুরের মাঝখানে তাকে ঘোরানো হয় স্বপ্নের মাঝে। পরে ছেলেটা ঘুম ভাঙার পরে ছেলেটা তার মাকে বলে যে মা, আমি তো এরকম আরেকটা স্বপ্ন দেখলাম, আমি সেই সাপটাকে যেতেই দেখছি না, আমি সেই সাপটা আমার পেছনে ঘোরে, আমি যেখানে যাই সেই সাপটাকে দেখি, স্কুলে গেলেও সেই সাপটাকে দেখি, আমি কোথাও গেলে শান্তি পাচ্ছি না, সেই সাপটাকে আমি প্রায় সময় দেখি। আগে আমি স্বপ্নে দেখতাম, এরপরে তো শুরু হলো, যখনই সাপটাকে দেখতো ছেলেটা অজ্ঞান হতে শুরু করে। এরপরে তো আস্তে আস্তে ছেলেটা শুকিয়ে যেতে থাকে। ছেলেটা যতই খায় তাতেও কোনো লাভ হচ্ছিল না, একদম শুকিয়ে যাচ্ছিল, একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। 7 মাসের মাথায় কাঠ হয়ে গেল, 8 মাসের মাথায় ছেলেটা বিছানায় পড়ে গেল। ছেলেটার হাঁটার শক্তি নাই। রেফায়েত ভাই বলল যে আমি যতক্ষণ ছেলেটার কথা শুনছিলাম ততক্ষণই আমার চারিপাশে আমি সাপ যেমন জিহ্বা বের করলে যেমন স্টেপের শব্দ আসে, এরকম শব্দ আমি সারাটাক্ষণ পেলাম। কিন্তু রেফায়েত ভাই কোনো ধরনের আঁচ করতে পারে নাই যে সেই বাড়িতে কোনো প্রবলেম থাকবে। তবে রেফায়েত ভাই তার কাছে মনে হচ্ছিল যে দেয়ালের ভিতর দিয়ে কোনো একটা মুভমেন্ট আছে, দেয়ালের ভিতর দিয়ে কোনো সাপের মুভমেন্ট আছে। তিনি চারিপাশে দেখতে থাকলেন এবং দেখলেন যে দেয়ালের মাঝখান থেকে কালো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে যাচ্ছে এবং সেটা পেঁচিয়ে যাচ্ছে। রিফাত ভাই আর কিছু বললেন না, বললেন যে বাবা তুমি কি কথা বলতে পারবা? ছেলেটা খালি মাথা নাড়ালো যে কথা বলতে পারবে না, কিন্তু ছেলেটা যতটুকু তার মা বললো ছেলেটা শুনছিল আর কান্না করছিল। তো রিফাত ভাইয়ের কাছে ছেলেটার মা বললো যে ভাই আমার ছেলেটা কি বাঁচবে না? আমার ছেলেটা এত কষ্ট পাচ্ছে, আপনি জানেন আমি প্রতিদিন জায়নামাজের মধ্যে বসে দোয়া করি আমার ছেলেটার আল্লাহ নিয়ে যাক, এত কষ্ট দিচ্ছে আমার ছেলেটা। দেখা যায় এই অবস্থা, দেখা যায় হাসপাতালের এই ডাক্তাররা ছেলেটার মধ্যে স্যালাইন দেয়, সেই স্যালাইন খায় আমার ছেলেটা তো প্রস্রাব পায়খানাও করতে পারে না, কিচ্ছু খায় না। সেটা এরকম কষ্ট পাইলে তো আমার ছেলেটার আল্লাহ নিয়ে যাক, আমি এত কষ্ট আমার ছেলেটাকে দেখতে চাই না, হয় ছেলেটার আল্লাহ নিয়ে যাক নইলে আমারে নিয়ে যাক, আমি কষ্ট দেখতে পারি না। আর এই বাড়ির থেকে বহুবার যাওয়ার চেষ্টা করছি ভাই, এই তালাক দিবে, ওই দিবে, সেই দিবে, এই লোকের যন্ত্রণায় আমি আসলে থাকতে পারছি না। আপনি আমাকে আমার ছেলেটাকে একটু সুস্থ করে দেন, যদি সুস্থ করতে পারেন আমি এই ছেলেটা নিয়ে অনেক দূরে চলে যাব। আমার এই যন্ত্রণা ভাল লাগে না, আমার এই অন্ধকার জগৎটা আর ভাল লাগে না ভাই। তখন রেফাত ভাই জিজ্ঞেস করলেন, অন্ধকার জগৎটা আপনার স্বামীর সম্বন্ধে আমাকে একটু বলেন তো আপা। আপনার স্বামী কি আপনার ছেলেকে পছন্দ করে না? পছন্দ করবে না কেন? একটা মাত্র ছেলে, আমার 3টা মেয়ে, একটা ছেলে, এই ছেলেটা সবার ছোট, এই ছেলেটার এই অবস্থা। ভাই দেখেন কি, আমার মেয়েগুলার কোনো সমস্যা না, আমার মেয়েগুলাকে কেউ কিচ্ছু করে নাই, আমার মেয়েগুলার কোনো সমস্যা না, মেয়েগুলা কিচ্ছু দেখে না, মেয়েগুলো একদম সুস্থ, কিন্তু আমার ছেলেটা এরকম অবস্থা হলো কেন? আমার ছেলেটা এরকম অবস্থা হলো কেন? সেটা আমি এতটুকু বলতে পারি যে তার এই আলতু ফালতু ভণ্ডামির জন্য আমার ছেলেটা আজকে এই অবস্থা, এবং সেটার জন্য সম্পূর্ণ দায়ী আমার স্বামী। তো রেফাত বলল যে ঠিক আছে, আপনি এত উত্তেজিত হয়েন না, আমি বুঝতে পেরেছি আপনার কথা, আসলে আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আপনার স্বামীর সাথে আসলে কিচ্ছু নাই, তবে আপনার স্বামী ব্যাপারে আমি আমার ওস্তাদের কাছ থেকে জানবো। আর এই বাড়িতে আপনাদের কিছু আমি খেতে পারবো না, এই বাড়িতে যেসব খানা দানা রান্না হয়েছে সেটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। আমি যাই, আমি একটু পাশেই আছি, আমি আপনাকে জানাবো। আমি যদি জানাই, আমি আপনাদের বাসায় এসেই জানাবো, আপনার ছেলেটাকে আমি দেখে যাব এবং আমি আপনার ছেলেটার জন্য কিছু একটা করার চেষ্টা করব। তো রেফাত ভাই যখন ওই বাড়ির উঠানে আসে, রেফাত ভাই দেখলো যে পুরা
ভর্তি মানুষ, মানুষ যেটা সকালে দেখে তার থেকে আরো বেশি মানুষ। তো রিফাত ভাই খালি ওই লোকটার দিকে তাকিয়ে সে চলে যায়, বাসায় চলে যায়। তো বাসায় চলে যায় বলতে যে সে জায়গায় খুঁজতে থাকে যে একটা ব্যবস্থা তো হবে, দরকার মসজিদে থাকবে। তখন ওই যে শালা 20 মাইল দূরে যার বাড়ি, সে সিরাজুল ইসলাম সাহেব, তিনি আসলেন, বললেন যে ভাই আপনি যদি কিছু মনে না করেন, আমার এক বন্ধুর বাড়ি একদমই কাছে, এবং ওর সাথে আমি কথা বলে রাখছি, আপনি একটু ওর বাড়িতে থাকেন আজকে রাতটা, যদি সম্ভব হয় তাহলে আমার যদি ভাগনাটার জন্য কিছু বাইর করতে পারেন, কোন একটা সলিউশন দিতে পারেন, আপনার খুব উপকার হবে। বলে যে সলিউশন তো বের করতে পারবো, কিন্তু এই বাড়িতে আমি যে এই ধোঁয়া আর যে কালো সাপ দেখলাম সেটার কি করব? আমি তো সেই টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে, আমি রাতের বেলা যদি আমি ওস্তাদদেরকে ডাইকে নিয়ে আসতে পারি, আমি তার সাথে কথা বলে দেখব। তো ওই বাড়িতেই, যে বন্ধুর বাড়িতে, সেই বাড়িতে তাকে প্রচন্ড আপ্যায়ন করা হয়, এবং অচেনা বাড়ি, যে বাড়িতে আসলে কোনো কাজ না, কিচ্ছু না, কিন্তু সেই বাড়িতেই রেফায়েত ভাইকে প্রচন্ড আপ্যায়ন করা হয়। ওই বাড়িতে যিনি আপ্যায়ন করেছেন তিনি হচ্ছেন সিরাজুল সাহেবের বন্ধু, এবং বন্ধুর স্ত্রী প্রচন্ড আপ্যায়ন করে, এবং তাদের বাচ্চা কাচ্চাও খুবই ভালো। তো সেই বাড়িটা খুবই ওয়েল এস্টাবলিশড বাড়ি, মানে ভালো গৃহস্থের বাড়ি আর কি। তো সেই জায়গায় রেফায়েত ভাইকে একদম দুধ, গরুর দুধ, খাঁটি দুধ একদম, তারপরে সকালের নাস্তা, পিঠা সব মিলে অনেক এলাহি কাণ্ড। সেদিন রাতের বেলার ঘটনা, ওই বাসায় থাকা অবস্থায় রেফায়েত ভাই যেটা বললেন যে রাতের বেলা আমি যখন ওস্তাদের ডাকলাম, আমার 7 জন ওস্তাদ আমার কাছে আসে। নর্মালি ওস্তাদরা আসে 1 2 ওই দিন আমি ডাকলাম এবং আমার কাছে 7 জন ওস্তাদ আসলো। 7 জনের 7 জনে এসেই বললো যে, 7 জন এসে সবাই কথা বললো না, একদম হেড যিনি, তিনি বললেন যে যেই সাপ পেঁচাইছে সেটা তো পেঁচানোরই কথা, অতি লোভে যেটা হয় আর কি। এই লোক একটা কাজ করছে, এই কাজটা হচ্ছে যে এই লোক একজনের কাছ থেকে কবিরাজি শিখতে যায়, চিকিৎসার মারফত, যাকে চিকিৎসা করতে গেছে তার মারফত সে এমন এক মন্ত্র সাধনা করছে যার কারণে এক জিন এই জায়গায় এসে জিন এসে সেখান থেকে যাবে না এমন অবস্থা। এবং সেই সাধনার জন্য হয়তো খারাপ কিছু দেওয়ার কথা ছিল সেই জিনকে, এবং সেটা যেহেতু তিনি দিতে পারেন নাই, সেই জন্য সেই জিন এসে সরাসরি অ্যাটাক করে তার ছেলেকে, এবং তার রক্ত এবং বংশ পরম্পরায় শুধু ছেলেকে অ্যাটাক করে বসছে, মেয়েকে অ্যাটাক করে নাই, এবং তার স্ত্রী এর মাঝখানে নাই। তবে তার স্ত্রী কি দেখেছে না দেখেছে সেটার ব্যাপারে তিনি কিছু বললেন নাই, তবে তিনি যে মাজার দেখেছে সেটা সত্য। সেই মাজার দেখার পরেই তিনি আসলে পীর বনে গেছেন, কিন্তু ওই পীরের মাজারের ভেতর থেকে নাকি কুকুর পানি আসছিল, সেটা নাকি কুকুর খাচ্ছে, সেটাও সেই কুকুর হচ্ছে সেই জিন, এবং সেই মাজার হচ্ছে সেই জিনের দেখানো মাজার। আসলে তাকে বিভ্রান্ত করা হচ্ছে এবং তাকে দিয়েই খারাপ কাজ করানো হচ্ছে। এবং সে ওই যে ঘরের মধ্যে বসা, যেই ঘরের মধ্যে তাকে রেফাত ভাই প্রথম গেছিল, সেই ঘরের মধ্যে তিনি রাতের বেলা থাকেন, এবং সেখান থেকেই তিনি চেষ্টা করেন খারাপ শয়তানের সাথে কন্ট্যাক্ট করার জন্য, এবং তাকে দিয়েই মোটামুটি মোরলেস অনেক খারাপ কাজ করানো হয়, যার কারণে তার কিছু কিছু রোগী ভালো হয়েছে, কিছু কিছু রোগী খারাপের দিকে চলে গেছে। এবং এই খারাপের অভিশাপ তো খারাপই হবে, খারাপ কখনো ভালো জিনিস দিয়ে শেষ হয় না। সুতরাং যেহেতু খারাপ জিনিস দিয়ে শেষ হয়, তার ছেলের উপরে সেটার প্রভাব পড়ে গেছে। সেই ছেলের উপরে ওই সাপের বলেন, ওই জিনের বলেন নজর আছে, এবং ছেলেটাকে এদিক থেকে শেষ করে দিয়ে তারা আসলে ছেলেটাকে অনেকটা মানে ক্যাপচার করে ফেলতে চাচ্ছে, যেটার কারণে আপনি রেজাল্ট দেখলাম, তুমি রেজাল্ট দেখলা, যেটা ছেলেটা একদম বিছানায় পড়া। এদেরকে ধরতে গেলে আমাদেরকে আসলে অনেক দূরে যেতে হবে, এবং যদি দূরে যেতে হয় এবং তুমি যদি বলো দূরে যেতে, তাহলে আমাদের কিছু এখানে ঝামেলা আছে। আমরা যদি করতে পারি তোমাকে আমি জানাবো, তবে তুমি আজকে পারবে না, তুমি 1 সপ্তাহ পরে বাড়িতে আবার আসো। বাই দিস টাইম ছেলেটার কিচ্ছু হবে না, তুমি এক কাজ করো, এই আমলটা একটু দিয়ে যাও। এই আমলটা ওনার হাজবেন্ড যাতে কোনোভাবেই না জানে, সে যদি জানে তাহলে সেই শয়তানের খপ্পরে পড়ে সে এটাকে নষ্ট করে ফেলবে। এই আমলটা শুধুমাত্র তুমি সিরাজুল সাহেবকে এবং তার বোনকে দিয়ে যাবা, এবং সিরাজুল সাহেবের উপস্থিতিতে তার বোনকে দিবা, যাতে কোনো ধরনের নেগেটিভ ইমপ্রেশন বা কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা না ছড়ায়। তুমি সিরাজুল সাহেবের উপস্থিতিতে তার বোনকে আমলটা দিবা। ছেলেটার মধ্যে খাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসবে। বাই দিস টাইম ওকে যারা ক্যাপচার করতে চাচ্ছে বা ওকে নজর দিয়ে রেখেছে, ওকে কিছু খেতে দিচ্ছে না, এবং তারাও মোটামুটি একটু দূরে সরে যাবে। রেফায়েত ভাই ওনাদের বাড়িতে যায় এবং বলে যে দেখেন, এই জিনিসটা করবেন আপনারা, এটা হচ্ছে জমজম কূপের পানি, এই পানিটা কোনো পানির সাথে মেশাবেন না, এটা আপনার ছেলেকে খাওয়াবেন,
কষ্ট হলেও খাওয়াবেন এবং আপনাদের ঘরের মধ্যে এই চারিপাশে এই জিনিসটা রাখবেন। এই জিনিসটা রাখার সাথে সাথে সন্ধ্যা হলেই নামাজ পড়বেন ছেলের সামনে এবং এই দোয়াটা করবেন। যাই হোক, এটা দেওয়ার পরে রেফাত ভাই সেখান থেকে তার স্ত্রীকে বলে এটা আপনাকে করতে হবে এবং কোনোভাবে আপনার এই আমল সম্পর্কে আপনার হাজবেন্ড যেন না জানে, আপনি এটা সম্পূর্ণ দরজা লাগিয়ে করবেন। বলে যে সে তো এবারে ঘরের মধ্যে ঢোকেই না, সে যখন একেবারে ওই আসরে বসে সেই জায়গায় থাকে, সেই জায়গায় এই জায়গায় আসে না, আপনি টেনশন করেন না, আমি এটা করব। তো ওই সিরাজ সাহেবের উপস্থিতিতে তিনি করেন। এরপরে রেফাত ভাই আসলে সেখানে আর থাকেন না, ঢাকায় চলে আসেন। 7 দিন পরে রেফাত ভাই আবারও সেই বাড়িতে যান। আসলে রেফাত ভাইয়ের সেই ছেলেটাকে দেখে মায়া লেগে যায়। ছেলেটা একদম ক্যাকেকটিক হয়ে গেছে, একদম শুকিয়ে কাঠ। ছেলেটার তো অবস্থা খুব খারাপ দেখে রেফাত ভাইয়ের মায়া লাগে। তো 7 দিন পরে যখন রেফাত ভাই আবারও সেই জায়গায় রওনা দিবে, তার আগের দিন রাতের বেলায় ওস্তাদরা আসে। ওস্তাদরা রেফাত ভাইকে বলে যে এইটা হচ্ছে জমজম পানি, এইটা হচ্ছে কেশর, ওই যে আর কি বলে স্যাফরন, এটা নিবা, আরো কিছু জিনিসপত্র ম্যাটেরিয়ালস দেয়, এটা নিয়ে ওই বাসার মাঝখানে এই জিনিসটা রাখা আছে সেটা উঠাই ফেলবা এবং এটা বাচ্চাটাকে খাওয়াবা। ওর বাবা আসলে কিছু জিনিস করতে যেয়ে বাড়ির মাঝখানে, ঠিক মাঝখানে যে জায়গাটা সে বলেছে মাজার দেখে না, সেই জায়গায় আসলে সে কিছু জিনিস পুঁতেছে, সেটা বের করে ফেলতে হবে। আর ওনাকে বলে আসতে হবে তিনি যেন এই জিনিসটা বন্ধ করে, না হলে তার ছেলে বাঁচবে না। এটা ওনাকে ভয় দেখাবা, এটা আসলে সত্যি না জিনিসটা, তাকে ভয় দেখানোর জন্য বলে। তো ছেলেটা না বাঁচার মতোই অবস্থা, তুমি গেলে ছেলেটাকে দেখে খুশি হওয়া, এটা বলে ওস্তাদরা চলে যায়। তো রেফাত ভাই 7 দিন পরে যেহেতু বাড়িতে যাওয়ার কথা ছিল, রেফাত ভাই পৌঁছায় হচ্ছে দুপুর 3টা 3:30টার দিকে। মসজিদে নামাজ পড়ে নেন, কারণ তিনি বাসে নামাজ পড়তে পারেন না, তার ওযু ছিল না। তো ওখানে নেমে মসজিদে নামাজ পড়ে। সেই 9 মাইল রাস্তা পাড়ি দিয়ে মোটামুটি অনেক দূর সময় পাড়ি দেওয়ার পরে সেই আসরের একটু পরে সেই তার ওই বাড়িতে পৌঁছায়। পৌঁছানোর পরে রেফাত ভাই ওই বাড়িতে যখন পৌঁছায় তখন ওই স্ত্রী ওই বাচ্চাটার কাছে যায়। তো বাচ্চাটার কাছে আগে হয়ে যায় হইতেছে সিরাজুল সাহেবের বন্ধুর বাড়িতে, যেহেতু ওই বাড়িতে তিনি ছিলেন। তো সিরাজুল সাহেবের বন্ধুকে বলেন আপনি সিরাজুল সাহেবের খবর নেন, ওরা সবাই বাড়িতেই আছে, কোন একটা কারণে হয়তো সিরাজুল সাহেবের বাড়িতে ছিল। তো পৌঁছানোর পর সিরাজুল সাহেবকে রেফাত ভাই এখানে পায়। আর ওই বাড়ি ভর্তি মানুষ, খুবই স্বাভাবিক, তবে আগের তুলনায় একটু কম মানুষজন ছিল। তো রেফাত ভাই যখন ওই বাড়িতে যায় দেখে যে ছেলেটা বসে আছে চেয়ারের মধ্যে। তিনি দেখলে বেশ বড় উন্নতি, ছেলেটার মধ্যে একটু মনে হচ্ছে চেঞ্জেস আসছে। ছেলেটা হাসি দিচ্ছে, ছেলেটা নাকি হালকা হালকা কথা বলছে, কথা বলতে পারে না, গলা এতটাই খারাপ অবস্থা ছিল যে শক্তি ছিল না, যে কথাই বলতে পারে না। তো রেফাত ভাইয়ের প্রতি খুবই প্লিজড ওই বাড়ির লোকজন সবাই, স্পেশালি সে পীর সাহেবও খুবই প্লিজড। পীর সাহেব বলে যে এখন আমি আমি আপনাকে এতটুকু বলতে চাই যে আমি কি করেছি আমি না করেছি জানি না, সেই জিনিসটা আমি আর দেখি না। রেফাত ভাই বলেন যে আপনার সাথে আমি পার্সোনালি একটা কথা বলে চলে যাবো একটু পরে, আমি আপনার ছেলেটাকে দেখতে আসছিলাম আর আপনার স্ত্রীর সাথে আমি কিছুক্ষণ কথা বলবো। তো রেফাত ভাই যখন বাড়ির ভিতরে ঢুকলো তখন সেই স্ত্রী বলল যে হুজুর আপনি যেহেতু আসছেন আমি আপনাকে বলি, আপনি যখন চলে যান সে আমাকে অনেক মারধর করে এবং সে আমাকে বলে যে আপনার সাথে আমার অবৈধ সম্পর্ক, এই সেই বহু কথা, এবং তার এই না বদলানোর কারণে আমার ছেলের এই অবস্থা ছিল। এখন আমি আপনাকে এতটুকু বলি যে আমি আমলগুলা করার মধ্যে পড়ার পর তার কাছ থেকেও বেশ চেঞ্জেস দেখতে পাচ্ছি, তিনিও বেশ বদলেছেন, তার মধ্যে সেই রূঢ় আচরণটা আমি আর দেখতে পাচ্ছি না। আমার মেয়েদেরকেও তিনি প্রহার করতেন, আমার মেয়েদেরকেও তিনি মারতেন, সেটাও তার মধ্যে বেশ কমে এসছে। আপনি একটু তার সাথে একটু কথা বলে যান, আমার ছেলেটা আগের থেকে বেশ সুস্থ। রেফাত ভাই বলেন যে আপনারা এর মাঝখানে কিছু দেখেছেন? বলে যে আমরা প্রতিদিন রাতের বেলা একটু ধোঁয়া দেখতাম, তবে আগের মতো কোনো জিনিস সেই ঘর থেকে বের হওয়ার পর সাপ দেখা, আমি মাঝে মধ্যে, ওই স্ত্রী বলছেন, ওই সেই পীর সাহেবের স্ত্রী বলছে যে আমি মাঝে মধ্যে একটু সাপ দেখতাম, আমি এখন সেটা দেখতে পাচ্ছি না, আমি স্বপ্নে দেখতাম, আসলে আমি সেটা দেখতে পাচ্ছি না। আমার ছেলেটাও না আগের থেকে বেশ সুস্থ এবং সে এগুলা কিছু দেখছে না, তবে ছেলেটা রাতের বেলা প্রায় সময় ঘামছে, ওর পাশে আমি থাকছি, আমি চেষ্টা করছি ওর পাশে থাকবার জন্য, ওর বোনরা ওকে অনেক হেল্প করছে, আর সিরাজ আমার ছোট ভাইটা অনেক আমাকে সাহায্য করছে। বলে যে না ঠিক আছে, আপনার ভাইয়ের কারণে তো এখানে আসা, আপনাকে আরেকটা আমল দিয়ে যাচ্ছে, সেটা আপনার হাজব্যান্ডকে বলার দরকার নাই, আপনার হাজব্যান্ডের সাথে আমি পার্সোনালি কথা বলে যাব। তো পীর সাহেবকে বললেন যে এবার পীর সাহেবকে সবার সামনে বললেন যে আপনার এসব ভণ্ডামি ছাড়েন, এসব লোকজনের কাছ থেকে এসব ভণ্ড জিনিসপত্র না বন্ধ করেন। লোকজন তো চেতে ফায়ার রেফাত ভাইয়ের সামনে, রেফাত ভাইকে মনে করি জায়গায় গণপিটুনিতে, রেফাত ভাই বলে যে আমি খালি গণপিটুনিটা খাইনি আর ওই জায়গাতে, বলে যে ভণ্ডামি ছাড়েন,
আপনার ছেলের অবস্থা, আপনার ছেলে রাতের বেলা মরে যায় অবস্থা, আর আপনি সবার কাছ থেকে সবাই রুগী বানাইছেন আপনি না। এখানে ভণ্ডামির আর জায়গা পান না। এসব ভণ্ডামি ছাড়েন, 2 নম্বরই ছাড়েন, এসব হালাল কাজ করেন, ক্ষেত খামারে যান, কিছু কাজ করেন, ভালো থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, শয়তানের পূজা করলে ভালো থাকবেন না। এটা বলার পর উনি ওখান থেকে চলে আসে। পরে উনি মাথা নিচু করেছিল। খুব মজার বিষয় হচ্ছে যে প্রায় 6 মাস রেফাত ভাই চলে আসে, পরে 6 মাস পর শুনে যে সেই পীর সাহেব মারা গেছে কিভাবে সেটার ব্যাপারটা রেফাত ভাই বলে যে আমাকে ওস্তাদরা বললো না কেন মারা গেছে, কিভাবে মারা গেছে। তবে যতটুকু আমি তাদের কনভারসেশনে তাদের টোন শুনে বুঝেছি যে আসলে মারা গেছে হচ্ছে এরকম শয়তানি কাজ করতে যায়। সুতরাং শয়তানি কাজ সবাইকে ভালো পথ দেখায় না। রেফাত ভাই বললেন যে আমি বহু কেস দেখেছি, কিন্তু এরকম কেস আগে দেখি নাই যে এক বাসায় পীর সাহেব আছে, তার বাড়িতে তারই ছেলের মধ্যে সমস্যা। সুতরাং তারা যে খুব ভালো থাকে সেটাও না। সব কাজ যে আপনি সাকসেসফুলি করবেন এবং সেটা ভালো, সব খারাপ কাজই ভালো দেখায় একটা সময়, কিন্তু সেটা খারাপ জিনিসটা এমনই যে আপনাকে পর্দা দিয়ে রাখে খারাপটাই ভালো দেখার জন্য। তো এটা ছিল রেফাত ভাইয়ের একটা ঘটনা। এবং রেফাত ভাই যখন ঢাকায় আসে তখন ইমাম সাহেব বলছিল যে রেফাত সাহেব আপনি যত কথাই বলেন না কেন, ওই বাড়িতে যে মুভমেন্টটা ছিল সেটার ক্ষেত্রে আপনি আসলে কিছু করেন নাই। বলে সেটা চলে যাবে এমনি, সেটা আসলে আসছে ওই বাবার সাথে, ছেলেটার তো আসলে কোনো দোষ নাই, আমি সেজন্য ছেলেটাকে আসলে সাহায্য করেছিলাম। বাবার সমস্যা হচ্ছে যে ও যে বারবার মাজার দেখতো, ওই মাজারের ভেতর থেকে পানি পড়তো, কুকুরগুলা খেত, এটাতে সে আসলে মনে করেছে তার বাড়ি অনেক পবিত্র বাড়ি। আসলে সে বুঝেই নেই আসলে জিনিসটা যে তাকে রং পথে নিয়ে যাচ্ছে। তো ওনাকে তো আমি এটা বুঝাইতে পারতাম না, কারণ ওই মুহূর্তে নাকি যতক্ষণ এই কথাগুলো বলছিল রেফাত ভাই খালি রাগের সাউন্ড পাচ্ছিল। মনে হচ্ছিল যে সেই যে পীর সাহেব উনি রেগে আছেন, ওনার চারপাশে আরো অনেক মানুষ রেগে আছেন। মানুষ না, মনে হচ্ছে যে রাগের শব্দ। রেফাত ভাই ঘাড়ের উপরে নাকি রাগের শব্দ পড়ছিল। বলে যে এটা আমি আর রিস্ক নিলাম না, এটা আমি ওনার উপরে ছেড়ে দিচ্ছি, বাকিটা উনি বুঝবে। উনি তোর স্ত্রীকে মারছে, উনি আর কত ভালো মানুষ। তো খারাপ শয়তান যখন খারাপ কিছু করে তখন খারাপ করাতেই থাকে। তো রেফাত ভাইয়ের মুখে আমার এটা শেষ ঘটনা শোনা। নাম বলতে চাচ্ছি না। আমার এক আন্টির ফ্ল্যাট ছিল, বাসাটা খুব সুন্দর আর অনেক বড়। ওরা ফ্যামিলিতে 4 জন, সাথে আরেকটা আন্টি থাকতো, মোট 5 জন। ওদের সাথে ওই বাসায় তেমন কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে চেয়ার টেবিল নড়াচড়া করার শব্দ পেত, এবং এটা প্রত্যেকটা ফ্লোরেই নিয়মিতভাবে অনিয়মিতভাবে হতো, যেটা স্বাভাবিক মনে করতো ওরা। তো ওনারা সবাই দুবাই শিফট করবেন এমন একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সেই উদ্দেশ্যে আমরা বাসায় গোছানোর জন্য তাদেরকে হেল্প করতে কিছুদিনের জন্য ওখানে যাই। ওনার হাজবেন্ড দেশের বাইরে ছিল কোনো একটা কাজ থাকায়। তো আমি, আম্মু আর ওনারা 4 জন, মা ছেলে, আমরা সবাই ওই বাড়িতে ছিলাম। রাতে খাবার খেয়ে বড় ছেলে আর আমি একসাথে আলাদা রুমে, আর ওনারা 4 জন, 2 আন্টি আর আমার ছোট ভাই আলাদা রুমে। রাত 3টা বাজার কিছু মুহূর্ত আগে একটা চিৎকারের সাউন্ড পাই আমরা। আমি তাড়াতাড়ি লাফিয়ে উঠি, আন্টির বড় ছেলেকে ডেকে বলি যে সাউন্ডটা ভেতর থেকে আসলো, কি হইলো, চলো দেখে আসি। দৌড়ে গিয়ে দেখি ছোট আন্টি একটা সাইডে বসে কান্না করছে তাদের রুমের, আর আমার আম্মু আর আন্টি যার 2 ছেলে আছে ওরা চিৎকার করছে। লাইট দিয়ে দেখি ছোট আন্টির মুখে কোনো শব্দ নেই, তার চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে এবং সে খুব বড় বড় চোখে আমাদের দিকে তাকিয়ে আছে, এবং সে অনবরত কান্না করে যাচ্ছে, তার মুখে কোনো সাউন্ড নেই। পরে আম্মু আর আন্টির দিকে তাকিয়ে দেখলাম যে তাদের এক পা জানালার মাঝ বরাবর। জানলা কিন্তু লক করাই ছিল। আমি এরপরে পর্দার দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেলাম। পর্দায় তাকিয়ে দেখলাম সেখানে মোটা সোটা একটা ছায়া দেখা যাচ্ছে, যেটা অনেকটা পেটুক এবং বিভৎস দেখতে। এটা দেখার পরে আমিও সেখানে একটা চিৎকার দিই, এবং আমার পাশে থাকা সেই ছেলে সহ আমরা সবাই দোয়া কালাম পড়তে শুরু করি। একটু বলে নেই, সে সময়ে আশেপাশের একটা নতুন বিল্ডিং হচ্ছিল, সেখানে সংস্কার কাজ চলছিল তখনও।
তাই এলাকাটা পুরোটাই নির্জন ছিল। আমরা এতজন মানুষ সেখানে চিল্লাচিল্লি করলেও অন্য কেউ শুনে সেখানে আসেনি এবং রাতও অনেক হয়ে গিয়েছিল। ওই রাত সবাই নামাজে দাঁড়িয়ে কাটিয়ে পার করি। এটাই ছিল ঘটনা। আরো বিস্তারিত লিখতে পারতাম, খুব বড় করে ফেলেছি মনে হচ্ছে। আপনি একেবারেই বড় করেনি, আমি বরঞ্চ বিস্তারিত লিখলে আরো হয়তো আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারতাম যে আপনাদের সাথে কি হয়েছিল। তো যাই হোক, ঘটনা দুটি পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। পাঠিয়েছেন ইরফান মাকসুদ চিটাগাং থেকে। আরো একটা ঘটনার পরে ফিরে এসে আপনাদের এসএমএস গুলো পড়ছি। Good night. আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমার নাম ফারদিন। আমি প্রায় ৩-৪ মাস যাবৎ ভূতনাইট শুনছি, তাই আজ আমিও একটা ঘটনা লিখে পাঠালাম, আশা করি পড়ে শোনাবেন। ঘটনাটি প্রায় ১৩-১৪ বছর আগে আমার বাবা এবং আমার বাবার বন্ধুর সাথে ঘটে যাওয়া। আমার বাবার নাম নাদিম। ঘটনাটি বাবার বন্ধুর বাড়ির ছাদে ঘটে। বাড়িটা তখনকার সময়ে ২ তলা বাড়ি ছিল, ২ তলাতেই ছাদ, এবং তাদের বাড়িটি অনেক পুরনো ছিল। বাড়িটি বাবার বন্ধুর দাদার ছিল। তাতে বোঝা যাচ্ছে যে বাড়িটা কতটা পুরনো, এবং সেই ছাদে আগে থেকেই প্রায়শই প্যারানর্মাল বিভিন্ন ঘটনা লক্ষ্য করা যেত। ঘটনাটা আমি আমার আব্বুর ভাষাতেই বললাম। আমি এবং আমার বন্ধু তখন জব করি। আমাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকায় আমি প্রায় অফিস ছুটির পরে রাত 10টা কি 10:30টার দিকে আমার বন্ধুর বাসার ছাদে 1 থেকে 1.5 ঘন্টা আড্ডা দিতে যেতাম। তো একটা কথা বলে রাখা ভালো, আমার বন্ধুর বাসার ছাদে আগে থেকেই কিছু প্যারানর্মাল ঘটনা লক্ষ্য করা যেত। সেটা বন্ধুর মুখেই আমি শুনি, কিন্তু তাতে কোনো গুরুত্ব না দিয়ে আমরা প্রায় আড্ডা দিতাম রাত 12টা অবধি। প্রথমে কিছুদিন তেমন কিছু লক্ষ্য করা না গেলেও এভাবে 2 মাস আড্ডা দেওয়ার পরে আমরা কিছু ঘটনা লক্ষ্য করতে শুরু করলাম। একদিন আমার অফিস দ্রুত ছুটি দেয় ছাদে গিয়ে আগের থেকে একা একা বসে অপেক্ষা করছিলাম বন্ধুর জন্য। ছাদে পড়ে থাকা পুরনো একটা কাঠের টেবিলে একটা কাচের বোতল, অনেকটা মদের বোতলের মতো সেটা রাখা ছিল। সেই বোতলটা পানি ভর্তি ছিল। আমি দেখলাম সেই বোতলটি আপনা আপনি পড়ে গিয়ে ভেঙে গেল আমার সামনে। তাতে থাকা পানি ফ্লোরে ছড়িয়ে পড়ার কথা, কিন্তু সেখানে বোতলটির ভাঙা টুকরো পড়েছিল ঠিকই, কিন্তু কোনো পানি সেখানে ছিল না, অথচ বোতলটা অর্ধেকের বেশি পানিপূর্ণ ছিল। এটা দেখে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে এবং আমি ভীষণ ভয় পেয়ে যাই। তার কিছুক্ষণ পরে হঠাৎ ছাদে প্রচুর ময়লা পচা দুর্গন্ধ পাই আমি, অথচ পুরো ছাদে কোথাও কোনো ময়লাই দেখা যাচ্ছিল না। তখন আমার বন্ধু অফিস থেকে ফিরে ছাদে আসে। আমি তাকে সেই ঘটনাটা বোঝাতে গেলে আমি দেখি যে সেই পানির বোতলের ভাঙা টুকরো পড়ে থাকা স্থানে, যেখানে কোনো পানি ছিল না, সেখানে ভাঙা টুকরোর সাথে পানি ছড়িয়ে ফ্লোর ভিজে আছে। অর্থাৎ তিনি যেটা দেখছিলেন যে তার চোখের সামনে ছাদের উপরে একটা কাঠের টেবিলের উপরে একটা পানির বোতল, কাঁচের বোতল রাখা রয়েছে। তো সেই বোতলটা তিনি দেখলেন চোখের সামনেই পড়ে গেল ফ্লোরে, অথচ সেটা ভাঙার পরে কাঁচের টুকরো ছড়িয়ে পড়লো, সেখান থেকে কোনো পানি আসলে ফ্লোরে পড়েনি। তার বন্ধু যখন আসলো, সে যখন তার বন্ধুকে এই পুরো ঘটনাটি বলল, তারপরে যখন আবার তাকালো, সেখানে দেখলো যে পানিগুলো ফ্লোরটা ভিজিয়ে রেখেছে, মানে ফ্লোরটা ভিজে গেছে, তার মানে পানি পড়েছে। ঘটনাটা দেখে কোনোভাবেই আমি নিজেকে আর বিশ্বাস করাতে পারলাম না। আমি বন্ধুর সাথে এই ঘটনাটি খুলে বললে সে বিষয়টাকে উপেক্ষা করে, যেহেতু তার কাছে আর কোনো প্রমাণ ছিল না যে পানিটা ভাঙার পরেও বোতল সেখান থেকে পড়েনি, ফ্লোরটা ইতিমধ্যে কিন্তু ভিজে গেছে, এমনটা বলছিলেন। তখন হঠাৎ করে আচ্ছা, এর কিছুদিন পরে একদিন আমার বন্ধু আমাকে অফিস থেকে ফিরে তার ছাদে ডাকে।
যার জন্য আমি সেদিন অফিস ছুটির পরে বন্ধুর বাসার ছাদে যাই। তখন রীতিমতো আমরা আড্ডা দেওয়া শুরু করি। এর মধ্যে হঠাৎ করে কোত্থেকে যেন প্রচন্ড বেলি ফুলের ঘ্রাণ আসতে শুরু করে। আমি বিষয়টা লক্ষ্য করলে আমি বন্ধুকে জিজ্ঞেস করি যে তাদের ছাদে কোনো বেলি ফুল গাছ লাগানো হয়েছে কিনা, আমি তো এর আগে দেখিনি। তখন বন্ধু বলে যে ছাদে একটা মেহেদি গাছ যেটা সবসময় দেখেছে সেটা ছাড়া আর কোনো গাছ নেই। এটা শুনে আমি একটু অবাক হলাম, কিন্তু আমি চুপ করে গেলাম। ধীরে ধীরে সেই সুগন্ধটি বাড়তে শুরু করলো, অর্থাৎ বেলি ফুলের গন্ধটা বাড়তে শুরু করলো। তখন বন্ধু বিষয়টা বুঝতে পারায় বন্ধু আমাকে ছাদ থেকে নামিয়ে আনে এবং আমাকে বাসায় ফিরে যেতে বলে। সেদিন আমরা আর আড্ডা দিইনি। এরপর থেকে আমি বন্ধুর বাসার ছাদে আড্ডা দিতে যাই না, কারণ আমি বুঝে গিয়েছিলাম সেখানে খুব খারাপ কিছু আছে। এই ঘটনা ঘটার 7 থেকে 8 দিন পর আমি আমার বন্ধুর মুখে শুনি যে সে এক রাতে ছাদে গিয়ে চেয়ারে বসে সিগারেট পান করছিল। তার পাশে আরেকটা চেয়ার রাখা ছিল। সে সিগারেটের ধোঁয়াটা সেই চেয়ারের সামনে ছাড়ে এবং দেখতে পাই সাধারণত যেভাবে সিগারেটের ধোঁয়াটা বাতাসে ছড়িয়ে পড়ার কথা, কিন্তু ধোঁয়াটা তেমন ভাবে ছড়াচ্ছে না। একটা ছড়ানোর সময় দুই দিকে ফেটে যাচ্ছে, অর্থাৎ কোনো একটা বস্তুর পাশ দিয়ে, বস্তুর উপর আপনি যখন ধোঁয়া ছাড়েন বা ধোঁয়া দেখেন, সেটা যেমন বস্তুর গায়ে লেগে দুই দিক থেকে ছড়িয়ে যায়, ঠিক তেমনটা। এবং আবারও প্রচন্ড কোনো কিছুতে ধোঁয়াটা দুদিকে ফেটে যাচ্ছে, যেন অদৃশ্য কোনো কিছুতে ধোঁয়াটা বাধা পেয়ে দুপাশে ফেটে যাচ্ছে। ওই চেয়ারটার উপরে যখন তিনি ধোঁয়াটা দিলেন, তখন দেখলেন যে ধোঁয়াটা আসলে দুই দিক থেকে চলে যাচ্ছে, চেয়ারটার ভেতরে কিছু আছে এমনটা মনে হচ্ছিল। এরপর সে একেবারে ভয় এবং নিছকি মজার জন্য সেই অদৃশ্য জিনিসটাকে বলে ফেলে যে আমি আমার কাজ করছি, তুইও তো নিজের কাজ কর। এটা বলার পরে তার জীবনের একটা অন্যতম ঘটনা ঘটে যায়। সে দেখে যে লক্ষ্য করলো তার পাশের সেই চেয়ারটা আস্তে আস্তে করে দূরে চলে গেল এবং এক সময় সে চেয়ারটা ছাদের একটা কোনায় পৌঁছে গেল সে ছাদে থাকা অবস্থাতেই। এই দৃশ্য দেখে আমার বন্ধু ভীষণ রকম ভয় পেয়ে যায়। এই ঘটনাটি আমি শোনার পরে তাদের বাসার ছাদে যাওয়া একদমই বন্ধ করে দিই, এমনকি সেও নিজের বাসার ছাদে আর আড্ডা দিতে না। ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। সেই বাড়িটি এখনো আছে। আছেন, আমি আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমাদের খুলনার ঘটনা। আমার দাদু বাসা খুলনাতে। তো যেটা হয় 2017 সালে কুরবানিদের ভ্যাকেশনের জন্য আমাকে বলা হয় যে আমি ঢাকার বাইরে ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য ছিলাম। তো আমার বাবা মা আমাকে বলেন যে আমি যেন ইউনিভার্সিটি থেকে সরাসরি আমার দাদু বাসাতে চলে যাই করতে, কারণ তারা ঢাকা থেকে 10-15 দিন আগে যাবে। তো ভালো কথা, আমি খুব নর্মাল একটা দিন থাকে, আমি ট্রেনে করে যাচ্ছিলাম। তো হঠাৎই দুপুরবেলা শুনি যে আমার দাদি স্ট্রোক করে। তো ব্যাপারটা খুবই অস্বাভাবিক ছিল আমাদের জন্য মেনে নেওয়া, কারণ আমার দাদি আল্লাহর রহমতে খুব সুস্থ একজন মানুষ ছিলেন এবং সে তার বার্ধক্যজনিত জটিলতাও ছিল না। সে দুপুরবেলা আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি জন্য গ্রামে বিভিন্ন সে রান্না বান্না করে এবং পরবর্তীতে নামাজ পড়ে এবং স্ট্রোক করে। তো চাচা চাচি মানে ডক্টর হওয়ার কারণে তারা খুব বুঝে তাড়াতাড়ি হসপিটালাইজড করতে করতে এসে মারা যান। তো ব্যাপারটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক ছিল, কারণ প্রথমত আমরা সবাই একটা অনুষ্ঠান আর কি ঈদের জন্য যাচ্ছি, সবাই একটা অন্যরকম খুশি ছিল, কিন্তু এরকম একটা আনফরচুনেটলি এরকম একটা ব্যাপার হয়ে যাবে, আমরা মানে ব্যাপারটা খুবই শকিং আমাদের জন্য। তো তারপর ব্যাপারটা মেনে আমরা এবং পরবর্তীতে দাফনের কাজ শেষ করা হয়। তো আমি আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা যেদিন দাফন করা হয় দাদিকে, ওই দিন রাতের ঘটনা। তো স্বাভাবিকভাবে যেটা হয়, সবাই খুব টায়ার্ড থাকে দাদু বাসায় দাদিকে দাফন করার পরে, তো ঘুমিয়ে পড়ে 11টা-12টার মতো বাজে রাতে। তো আমি একটু ডিটেলস বলি আমাদের বাসার কথাটা, তাহলে বুঝতে সুবিধা হবে লিসনার্সদের। আমি আমার দাদু বাসা খুলনার খুব ভেতরের দিকের একটি গ্রামে, এবং
খুব প্রভাবশালী একটা ফ্যামিলি সেই এলাকাতে। কারণ হচ্ছে তারা আমার বাবারা চাচারা তারা খুব সাপোর্ট দিচ্ছে ফাইন্যান্সিয়ালি এবং অন্যান্য ভাবেও। এলাকার জন্য অনেক কাজ করছে, এটা বলার একটা কারণ আছে যেটা আপনারা পরবর্তীতে বুঝবেন। এখন আমি বাসা ছোট্ট একটা ডিটেলস দিই, সেটা হচ্ছে আমাদের বাসাটা ডুপ্লেক্স বাসা, দোতলা বাসা ছিল। তো বাসাটার উপরে হচ্ছে আমার চাচারা থাকতো এবং নিচে বিশাল বাসার নিচের একটা প্রান্তে আমাদের দুটো রুম ছিল, আর অপোজিটে আমার দাদি রুম ছিল, আর মাঝখানে কিছু রুম ছিল যেটা ছিল হচ্ছে আমার বাসায় গেস্টরা আসলে হচ্ছে ওরা থাক। তো আমরা যে রুমে থাকতাম দুইটা রুম পাশাপাশি ছিল এবং দুইটা রুমের মাঝখানে একটা দরজা ছিল যেটা দিয়ে দুইটার মানে যাওয়া আসা করা যেত। কানেক্টেড একটা ডোর ছিল দুইটা রুমের পাশাপাশি, দুইটা রুমের মাঝখানে একটা ডোর ছিল। এবং এই দুইটা রুমের একটা রুমে মানে মেইন দরজা, রুমে ঢোকার যে মেইন দরজা, একটা রুমের দরজা ছিল বাসার ফ্রন্টে যে বারান্দাটা ছিল ওটার সাথে কানেক্টেড, আর আরেকটা যে রুম ছিল ওইটা ছিল বাসার ব্যাক সাইডে, মানে দরজাটা বাসার ব্যাক সাইডের সাথে কানেক্টেড, মানে ব্যাক সাইডে যে বারান্দাটা ওই সাইডে কানেক্টেড। তো আমার বাবা আর আমার ছোট বোন টায়ার্ড হয়ে থাকার কারণে তার ওই যে বাসার যে ব্যাক সাইডের যে মানে যে ব্যাক সাইডের যে ওই রুমটাতে আমার বাবা আর আমার বোন ঘুমিয়ে গেছে। তো আমি আরেকটা রুমে ছিলাম পাশের রুমটাতে। তো আমার মা বলে যে আমাকে তুমি হচ্ছে একটু দরজা জানালা লাগাই দাও, ঘুমিয়ে পড়বো আমরা, এরকম একটা ব্যাপার। তা আমি খুবই একটা রেগুলার নাইট আমার জন্য ফোন করতেছিলাম, আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম বিভিন্ন ব্যাপারে, ওরা আমাকে কনসোল করতেছিল আমার দাদির জন্য। তো কথা বলতে বলতে যেটা হয়, আমাকে যেহেতু আম্মু বলছে জানালা লাগাতে, আমি ফোনটা রেখে আমি যাই। তো গ্রামের বাড়ির জানালাগুলো তো এখন যেরকম সব জানালা থাই গ্লাস অলমোস্ট, তো আমার দাদু বাসার জানালাগুলো হচ্ছে কাঠের ছিল। তো পাল্লাটা কি হয় যে গ্রিলের মানে ভিতর দিয়ে হাতটা ঢুকিয়ে যে বাইরের দিকে থাকে জানালাটা, গ্রিলের ওই ফাঁকটা দিয়ে হাতটা বাড়িয়ে হচ্ছে পাল্লাটা ধরে টান দিলে জানালাটা লাগাতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ওই সাইডটা ছিল মানে আমাদের বাসাটা পুরা একটা বিশাল দেয়াল দিয়ে পুরোটা বাসা এবং বাউন্ডারি দেয়া। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি হচ্ছে জানলা লাগাচ্ছি, তো বের করছি আমার হাতটা যখন, আমি খুবই নর্মাল ভাবে খুবই রেগুলার একটা কাজ, এটা আমি সব সময় করি দাদু বাসায় গেলে সব সময় কাজটা আমার, যে আমি জানলাগুলো লাগাই ঘুমানোর সময়। তো আমার মধ্যে ভয় ভীতি এরকম কিছুই কাজ করতেছিল না, খুবই রেগুলার একটা জিনিস যেটা আমি করি। তো আমি হাতটা বাড়াইছি, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একটা মহিলা শাড়ি পরা, দেখা যাচ্ছে না তার চেহারাটা ঠিক দেখা যাচ্ছে না, একটা অবয়ব, একটা শাড়ি পরা একটা অবয়ব জাস্ট স্লাইড করে চলে গেল। তো স্লাইড করে চলে গেল। এখন আমি না এত বেশি ভয় পাই, আর যেটা হয় একটা জিনিস যখন আপনাকে মানে আপনার সাথে ধরেন একটু টাচ করে চলে গেল, তখন আপনার যে একটা বাতাস যে সরে গেল বা একটা ছোঁয়া যে চলে গেল না, এই ব্যাপারটা আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারি। আর আমি এতখানি ভয় পাই যে আমি প্রচন্ড জোরে চিৎকার দিই, বিকজ দ্য ভিশন ওয়াজ ভেরি ক্লিয়ার যে একটা জিনিস সরে গেল। আমি দেখলাম যে স্লাইড করে এরকম একটা যে লুকাচুরি খেলছে এরকম, যে আমি দেখলাম আমার হাতটা বাড়ালো, ওটার সাথে আমার একটু ধরলাম, মানে একটা টাচ লাগলো এবং সেটা আমার টাচটা কারণে সে সরে গেল, সরে দেয়ালের দিকে চলে গেল, আমি দেখতে পাচ্ছি না। এখন আমি প্রচন্ড ভয় পাই এবং আমি হাতটা বের করে আমি একটু শক্ত হয়ে যাই এবং অনেক জোরে চিৎকার দিই। তো আমার চিৎকার আমার আম্মু আসে, আমার আব্বু আসে, তারা খুব অবাক হয়, কারণ হচ্ছে আমি ভীতু মেয়ে না, আমি ইউজুয়ালি খুব ছোটখাটো ব্যাপারে ভয় পাওয়ার মতো মেয়ে না। তো আমার আম্মু আব্বু এসে বলে যে কি হয়েছে। তো আমি আম্মু আব্বুর সাথে কথা না বলে আমি না ভাবতেছি যে এটা কি চোর ছিল বা এটা কি কুকুর। আমি ফার্স্টে ভাবলাম যে এটা কি চোর, মানে যেটা আমি বলি এটা চোর হওয়ার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে প্রথমত আমাদের বাসার চারিদিকে যে দেয়ালটা সেটা অনেক উঁচু, সেই দেয়ালটা টপকায় যদি একটা মানুষ যাওয়া আসা করে, এটা খুব মানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো।
দ্বিতীয়ত আমি বলেছি যে আমাদের বাসা খুব প্রভাবশালী বাসা সেই এলাকার, এবং আমার বাবা চাচারা অনেক কাজ করেছে এলাকার জন্য। তো আমাদের বাসায় যে কেউ চুরি করতে আসবে এটা আসলে মানে মানে অনেকটাই অবাস্তব এবং মানে কল্পনা করা যায় না। আর তার উপর এরকম একটা দিনে যে আমার দাদি মারা গেছে, এরকম একটা বাসার মধ্যে মানে অনেক মানুষ, কারণ এই বাসা সবসময় পড়ে থাকে, কোনো মানুষ থাকে না বেশিরভাগ সময়। তো এটা এরকম দিনে চোর আসার কথা না, স্পেশালি এখন যদি চোর আসে সে অবশ্যই দেয়াল টপকে আবার যাবে, কিন্তু মানে আমরা তো দেখলাম কেউই ছিল না ওখানে। সেকেন্ডলি আমি কি ভাবলাম যে এটা কি কুকুর বা শিয়াল কিছু, বাট না, কারণ কোলাপসেবল মেইন যে দরজাটা ওটা খুব শক্ত করে লাগানো। বিড়াল হওয়ার কোনো প্রশ্নই উঠে না, কারণ বিড়াল খুব ছোট, আমি দেখলেই বুঝবো এটা হামাগুড়ি দেওয়ার মতো একটা জিনিস সরে গেছে, আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারছি। এবং জিনিসটা শাড়ি বা একটা কিছু পেঁচানো। তো আমার মা আমাকে বলছে যে তুমি কি দেখছো, এটা বারবার প্রশ্ন করার পর আমি এটা ভাবার পর বলছি কি আম্মু আমি জানি না আমি কেন এই কথাটা বলি আমার মাকে। আমি মাকে বলি কি আম্মু আমি একটা জিনিস দেখছি, জিনিসটা আম্মু বারবারই বলছে যে কি রকম কি প্যাটার্ন দেখছো বা কি দেখছো। আমি মাকে বললাম মা জিনিসটা না একটা শাড়ির মতো পরা ছিল, এবং কোন শাড়িটা যেন তুমি বাবা তোমাকে 2-3 বছর আগে একটা শাড়ি দিয়েছিল, যে শাড়িটা আমার মা মানে পরতো না, কম পরছে। তো আমি 2-3 বছর আগে শাড়িটা আমাদের আলমারিতে থাকতো, তো আমি মানে মাঝে মাঝে দেখতাম, কিন্তু পরবর্তীতে আমি ইউনিভার্সিটিতে চলে আসি এবং আমার আর মনে নাই যে আর কি ওই শাড়িটার কথা আমার মনেই নাই, বা ওরকম শাড়িটার কথা আমার মনেই নাই এবং মনে থাকার কোনো প্রশ্ন ওঠে না, কারণ ব্যাপার মানে শাড়িটা এমন কোনো স্পেশাল কিছু ছিল না যে মনে থাকবে। মানে একটা খুব বাসায় পরার একটা কমন একটা শাড়ি, আমার বাবা অনেক শাড়ির মধ্যে একটা নিয়ে আসছিল, যেটা আম্মু মানে 2-1 দিন পর পরে নাই, আম্মু খুব একটা ভালো লাগতো না, তো ওটা রেখে দিছিলাম। এবং আমি অনেকদিন বেশ কিছুদিন আমি ওটা দেখে পরবর্তীতে ভুলে গেছি, কখন খেয়ালও নাই যে কেন এখন নাই, এরকম একটা ব্যাপার। তো এটা বলার পর না আমার মা আমার দিকে অনেক অবাক হয়ে তাকায় আছে এবং বললো যে মা তুমি কি জানো শাড়িটা আমি তোমার দাদিকে দিয়ে দিছিলাম, এবং তোমার দাদি শাড়িটা খুব পছন্দ করতো, এবং দাদি শাড়িটা বাসায় এত বেশি পরতো যে পরতে পরতে শাড়িটা খুবই নরম হয়ে যায়, মানে থাকে না সুতির শাড়ি অনেক বেশি পরলে খুব মানে তুলতুলা নরম হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো দাদির জন্য বলতো কি পরবর্তীতে শাড়িটা কেটে সে উজু করার পর হাত মুখ মুছতো। তো ইভেন ওই শাড়িটা নাকি তখন আমার দাদির রুমেই ছিল এরকম। তো আমি আসলে ব্যাপারটা টোটালি আমার কোনো আইডিয়াই নাই, কারণ আমার দাদু বাসায় আসা হয় না 1.5 বছরের মতো হয়ে গেছে, বিভিন্ন কারণে আমি আসতে পারি না। এবং আমার দাদির সাথে আমার অনেক বছরই মানে 1-1.5 বছর আসলে ফোনে কথা দেখা হয়নি, এবং আমার দাদি কি শাড়ি পরে বা আমার মা যে আমাকে দাদিকে ওই শাড়িটা দিয়ে দিছে এটার মানে বিন্দু মাত্র আইডিয়া আমার ছিল না। তো খুব কষ্ট পাই, খুব খারাপ লাগে, তারপর মনে হয় যে চোখের ভুলই হইতে পারে, আমি হয়তো বা অন্ধকার কি দেখছি টায়ার্ড আমরা। তো আমি আসলে ওরকম কথা বাড়াই না, আব্বু দোয়া টোয়া পরে সূরা পরে ফু দিয়ে দেয়, পরবর্তীতে আমি পাশের রুমে যে শুই। ঘটনাটা এখানে যদি শেষ হয়ে যেত আমি ভাবতাম যে আমার হ্যালুসিনেশন বা এরকম কিছু, কিন্তু যেটা হয় আমি পরে আমার আম্মুর সাথে পাশের রুমে এসে শুই। তো এই জিনিসটা যখন হলো না, আমরা জাস্ট গুছিয়ে আব্বু ওই রুমে শুয়েছে, আমরা এই রুমে এসে শুইলাম, ঠিক 2-3 মিনিট পরে আমার যে মানে গেট এখন আমি যে রুমটাতে আছি এই রুমটার দরজাটা ফ্রন্ট বারান্দাটার সাথে, তো প্রচন্ড জোরে নক করছে কেউ একজন। তো আম্মু একটু ভয় পেয়ে যায়, নক শুনে আমার বাবা তাড়াতাড়ি চলে আসে, ভাবে যে আলো চোর ডাকাতি কি আসলো। তো এটা ভাবতে ভাবতে দেখে আমার চাচা ডাকতেছে আব্বুকে। তো বাবা দরজাটা খুলে, এবং দরজাটা খোলার সাথে সাথে আমার চাচু প্রচন্ড কান্না করে আমার বাবাকে জড়ায় ধরে। বাবা ভাবে যে মনে হয় দাদি মারা গেছে, সবচেয়ে ছোট ছেলে, আব্বু আদর করে যে কি হয়েছে কিছু মানে কষ্ট পাইস না বা থাক এরকম। তো বারবারই দেখে আমার চাচা প্রচন্ড কাঁদতেছে এবং থামতেছে না, এবং পরে যেটা হয় সেটা বুঝে যে আমার চাচাকে নাকি আমার দাদি ডাকতেছিল, এবং আমার চাচা একজন ডাক্তার, উনি খুব ক্লিয়ার মানে জিনিসটা শুনছে, এবং খুব ক্লিয়ারলি ব্যাপারটা শোনার পরে সে অনেকক্ষণ ধরে শুনছে, এবং এত বেশি শুনছে এবং এত বেশি ইমোশনাল হয়েছে বা এত বেশি কষ্ট পাইছে যে কাঁদতে কাঁদতে সে উপর থেকে নিচে চলে আসছে।
পরে বাবা বলতেছে যে ঐশীর সাথে এরকম হইলো, কি হইতেছে ব্যাপারটা বুঝতেছি না তো। আচ্ছা ঠিক আছে, বাইরে লাইট টাইট কি জ্বালানো আছে নাকি এরকম বলতেছে। তো বলতে বলতে যেখানে দেখা যায় যে আমি বললাম যে ফ্রন্টে যে বারান্দাটা, ওই বারান্দাটাতে আমার দাদির খাটিয়াটা ছিল, মানে দাদি মারা যাওয়ার পর ওখানে ওই বারান্দাতে দাদিকে রাখা হয়। তো যেটা হইতো যে মানে যে হয় আর কি, আমাদের কেউ মারা গেলে আমরা যখন একটা খাটিয়া কোথাও রাখি, আমরা চেষ্টা করি যে ওই জায়গায় কিছুদিন যদি লাইট জ্বলে, এটা একটা নর্মালি সবাই করে, বেশ কিছুদিন ওখানকার লাইট বা আলো রাখা হয়, আলোকিত রাখা হয় জায়গাটা। কিন্তু কোনো একটা কারণে আমার বাবারা লাইটটা জ্বালানোর পরেও যেটা হয় যে ওই লাইটটা বারবারই অফ হয়ে যাচ্ছে এবং লাস্টলি যেটা হয় ওই লাইটটা জ্বললোই না। এটা খুবই আনইউজুয়াল, কারণ হচ্ছে নতুন লাইট একদমই মানে আমার ওই লাইটটা ছিল না, এই কারণেই লাগানো হয়েছে। তারপর লাইটটা নিভে গেল, নষ্ট হয়ে গেল। তো বাবা আরেকটা মানে পাশেই আর একটা রুম ছিল, ওই রুমের লাইটটা জ্বালায় রাখে, কারণ ওই রুম মানে বেশ আলো আসতেছিল বারান্দাতে। তো এটা রেখে আর কি ঘুমের পরে, বিশেষ করেন ভাইয়া, প্রতিটা মানে রাতের একটা সময় কাটছে প্রচন্ড কুকুরের চিৎকার, প্রচন্ড শিয়ালের চিৎকার, আর্তনাদ, কুকুরের যে আর্তনাদ। কারণ আমাদের 2-3টা কুকুর ছিল, বাসার ফ্রন্টের দিকে থাকতো, প্রচন্ড যে চিৎকার করতেছিল কুকুরগুলা, কান্নাকাটির মতো একটা সাউন্ড আসতেছিল, কুকুরদের গোঙানির যে একটা আওয়াজ আছে না ওটা। তারপরে আম্মু আমি একটু দোয়া টোয়া পরে ঘুমিয়ে পড়ি। সকালবেলা যেটা হয় দেখি সবাই খুব বিধ্বস্ত, ঘুম থেকে উঠছে। অবশ্যই দাদি মারা যাওয়ার একটা কষ্টতা আছে, কিন্তু সেটা হচ্ছে বেশি কথা মানে থাকে না যে ঘুম হয় না রাতে বেশিরভাগেরই, এরকম একটা ব্যাপার। পরে দেখা গেল যে সবাই এরকম দেখছে, যে কেউ দেখতেছে যে কেউ একজন একটা শ্যাডো বা কাউকে ডাকছে, এরকম একটা ব্যাপার। তো পুরোটা রাত মানে পুরোটা রাতে সবার সাথে টুকটাক হয়েছে। আমার চাচা তো নেমেই আসছে এটা শুনে, আমাদের সাথে আমি তো জিনিস মানে একটা লাইক আমি তো টাচ পেয়ে আমি তো ভয় পাচ্ছি, এবং আমরা কেউই কিন্তু কারোর ব্যাপারটা জানি না, একজন করে ব্যাপারটা বলছি। এবং আমার কথাটা হওয়ার 4-5 মিনিট পর আমার দাদা মানে আমার চাচা এসে কথা বললো। তো আসলে এটা কি এক্সপ্লেনেশন আমি জানি না, ব্যাপারটা খুবই মানে খুব কষ্টের। আর যেটা হয়েছে রিসেন্টলি বলা হয় যে কোনো মানুষ যদি হঠাৎ মৃত্যু হয় বা আকস্মিক ভাবে কেউ মারা যায়, তখন নাকি জিনরা বিভিন্ন ভাবে বা কেউ মারা যাওয়ার পরে নাকি বিভিন্ন ভাবে তাদের রূপ মানে নিয়ে বা কোনো ভাবে কিছু মানে একটা ব্যাপার আছে, যতটুকু আমি জানি। অবশ্যই বাবু ভাই আপনি আরো বেশি ভালো মতো বলতে পারবেন। তো আজকে ঘটনা আমার এখানেই শেষ করছি, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।